Assalamu alaikum everyone. Welcome to ওয়ালাইকুম our আসসালাম স্যার। lecture 11. lecture 11 এ আপনাদেরকে স্বাগত। অন্যরা আসতে আসতে আমরা লেকচার 10টা একটু রিভাইজ করি। গত ক্লাসে আমাদের ফোকাসটা কি ছিল, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন ফাইনালের জন্য। সামনে একটা স্লাইড দেখতে পাচ্ছেন, সেই স্লাইডে একটা সেন্টেন্স হাইলাইট করা আছে। The book opens with stream of consciousness narrative. আমাদের যে নভেল আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, যেটাকে আমরা সংক্ষেপে ডাকবো আ পোর্ট্রেট, আমাদের এই পোর্ট্রেট নভেলটা স্টার্ট হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ, মানে শুরুই হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক দিয়ে, ফিল্টার্ড থ্রু আ চাইল্ডস পার্সপেক্টিভ। মানে এই স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভটা মানে এক্সপ্রেস হচ্ছে একটা বাচ্চা, একটা শিশু তার পার্সপেক্টিভ থেকে, একটা বাচ্চার দৃষ্টিভঙ্গি থেকে, একটা বাচ্চা কিভাবে পৃথিবীকে দেখে, সে কিভাবে চিন্তা করে। একটা বাচ্চা একেবারে একটা বাচ্চা, সেই বাচ্চার কিন্তু সাবকনশিয়াস, কনশিয়াস, আনকনশিয়াস এগুলো আলাদা সম্ভবত আমরা পাই না। মানে একটা বাচ্চা সে যা চিন্তা করে তাই সে বলে, যা বলে তাই সে ভাবে, তার কনশিয়াস আর সাবকনশিয়াস একসাথে মেলানো। There is sensual imagery and words approximating baby talk. আমরা নভেলটা যখন শুরু করলাম, এই যে এই সেন্টেন্সটা আমরা একটু আগে বললাম, আলোচনা করলাম, once upon a time and a very good time it was। এই সেন্টেন্সেই অলরেডি সে রিপিট করে ফেলেছে। একটা বাচ্চা যখন সে কথা বলে তখন সে প্রচুর পরিমাণে রিপিট করে, উই ফাইন্ড লটস অফ রিপিটেশন। একবার সে বললো once upon a time, আবার বলছে a very good time it was, তারপর আবার বলছে দেয়ার ওয়াজ। এটা যদিও বলার প্রয়োজন ছিল না, কিন্তু বাচ্চারা এইভাবে মানে ওরা ওরা প্রচুর রিপিট করে। আ মু কাউ কামিং ডাউন অ্যালং দ্য রোড, আ মু কাউ কামিং ডাউন অ্যালং দ্য রোড। শুধু সে কাউ বলছে না, তার সাথে মু কাউ। আমাদের বাংলায় ছোট বাচ্চারা যেমন বলে মাঝে মাঝে হাম্বা গরু, ম্যা ছাগল, মিউ বিড়াল, সেরকম মু, একটা গরুর ডাক হচ্ছে মু, একটা ছোট বাচ্চা ডাকে হচ্ছে মু কাউ। মু কাউ কামিং ডাউন অ্যালং দ্য রোড। তারপর এই জায়গায় আমরা পাচ্ছি তাহলে একটা বাচ্চার পয়েন্ট অফ ভিউ, মানে একটা বাচ্চা কিভাবে বলছে, মানে একটা বাচ্চা গল্প বলছে। আবার এই পার্টটা আবার রিপিট হচ্ছে, অ্যান্ড দিস মু কাউ দ্যাট ওয়াজ কামিং ডাউন অ্যালং দ্য রোড, মানে ওইটুকু আবার রিপিট হচ্ছে। ছোট বাচ্চারা যেমন গল্প বলতে বললে ওরা একই লাইন হয়তো 2-3 বার বলে। met a nicence little boy, look at this adjective nicence, নাইস থেকে নাইসেন্স। ছোট বাচ্চা এরকম কিছু কিছু ওয়ার্ড আছে ওরা একটু চেঞ্জ করে বলে। নাইসেন্স লিটল বয় নেম বেবি টুকো। প্রথম যে প্যারাগ্রাফে কোনো দাড়ি কমা কিছু নাই। ছোট বাচ্চারা যখন বলতে থাকে তখন তো বলতেই থাকে, তার কোনো থামা নেই। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, এটা বলে তারপর আবার কোলন, যদিও এখানে কোলনটার কোনো প্রয়োজন ছিল না। হিজ ফাদার লুকড অ্যাট হিম থ্রু আ গ্লাস, তারপর আবার কোলন, হি হ্যাড আ হেয়ারি ফেস। মানে আমরা একটা সেন্টেন্সের সাথে আরেক, এখানে তো যেহেতু কোনো কমা নাই, এখানে কোলন আছে, তার মানে এটা একই সেন্টেন্স, কিন্তু ইন সেম সেন্টেন্স উই ফাইন্ড ডিফারেন্ট কন্টেক্সট। একবার বললো হিজ ফাদার টোল্ড হিম দ্যাট স্টোরি, হিজ ফাদার লুকড অ্যাট হিম থ্রু আ গ্লাস। এখন এই পার্টটার সাথে তো এই পার্টের কোনো সংযুক্তি নাই, আমরা কোনো মানে কানেকশন পাচ্ছি না। আবার বলছে হি হ্যাড এ হেয়ারি ফেস, মানে এখানে এই একটা সেন্টেন্স দিয়ে 3টা সেন্টেন্স করা যায়, কিন্তু ছোট বাচ্চা সে তো বাক্য মিলিয়ে নিজের মতো করে বলবে। সেম এক্সাম্পল পরেরটাতে, হি ওয়াজ বেবি টুকো, হি ওয়াজ বেবি টুকো, খুবই সিম্পল একটা সেন্টেন্স। এর পরের পার্টটা যেটা, দ্য moo cow came down the road where Betty Byrne lived, she sold lemon plat। মানে এই সেন্টেন্সের সাথে আবার পরের সেন্টেন্সের কোনো মিল নাই, যদিও তারা একই প্যারাগ্রাফ।
মানে আমরা এখানে পাচ্ছি একটা ছোট বাচ্চা, চাইল্ড, তার স্ট্রিম অফ কনসিয়াসনেস, তার যে চেতনা প্রবাহ, তার একটা রিপ্রেজেন্টেশন ইন সেন্টেন্স। সেই কথাটাই এখানে আমরা আজকে যে এডি বোর্ডের আর্টিকেলটা পড়ব, এখানে একটা লাইনে বলা আছে, দ্য বুক, দ্য নভেল ওপেনস উইথ স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ ফিল্টার্ড থ্রু আ চাইল্ডস পার্সপেক্টিভ। আমাদের নভেলটা শুরু হচ্ছে আর চাইল্ডস পার্সপেক্টিভ থেকে, একটা বাচ্চা সে পৃথিবী দেখছে, একটা বাচ্চার চোখ দিয়ে আমরা পৃথিবীটাকে দেখছি। এখানে আমরা সেন্সুয়াল ইমেজারি পাচ্ছি, এন্ড সেন্টেন্স গুলো স্ট্রাকচারটা এমন মনে হচ্ছে বেবি টক, একটা বাচ্চা কথা বলছে। মানে আমরা ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার দেখেই বলে দিতে পারি এটা যে স্পিকার তার বয়স কত। স্ট্রাকচার দেখে আমরা বলতে পারি এই বাচ্চার বয়স বড় জোর 2 থেকে 3, তার বেশি না, খুব ভেরি ইয়াং চাইল্ড। এরপরে 1.5 পাতা, এইভাবে আমাদের 1.5 পাতা চলবে। 1.5 পাতা চলার পরে এই যে প্রথম পাতা গেল, দ্বিতীয় পাতার মানে ফার্স্ট হাফ ওই একইভাবে একটা বাচ্চার পয়েন্ট অফ ভিউ থেকে, চাইল্ডস পার্সপেক্টিভ। সেখান থেকে হঠাৎ করে আমরা একটা সেন্টেন্স দেখতে পাই, এই সেন্টেন্স স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা। দ্য ওয়াইড প্লেগ্রাউন্ডস ওয়্যার সোয়ার্মিং উইথ বয়েজ। সেন্টেন্স স্ট্রাকচারই বলে দিচ্ছে যে যে স্পিকার সে নো লঙ্গার ইয়াং চাইল্ড, সে বড় হয়ে গেছে, মানে বেশ কিছু বছর পার হয়ে গেছে। 2 বছর, এখন মোটামুটি ছেলেটা ভালোই বড়, 6-7 বছর হবে। তাহলে ম্যাচুরিটি ইন সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি হচ্ছে ইন ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। সেই কথাটাই এডি বোর্ডে বলছে, উই লিভ ফরওয়ার্ড ইন টাইম, আমরা টাইম ট্রাভেল করছি, আমরা বেশ কিছু বছর জাম্প করছি। উই লিভ ফরওয়ার্ড ইন টাইম টু সি ইয়াং স্টিফেন বিগিনিং বোর্ডিং স্কুল অ্যাট ক্লাঙ্গো। প্রথমে সে বাচ্চা ছিল, এরপর সে ক্লঙ্গোজ নামে একটা স্কুলে ভর্তি হলো, বোর্ডিং স্কুল ক্লঙ্গোজে ভর্তি হলো। কিভাবে সেটা আমরা টের পাচ্ছি? আমরা ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারেই টের পাচ্ছি। ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে দ্য স্পিকার হ্যাজ গ্রোন আপ, সে বড় হয়ে গেছে, বেশ কিছু বছর পার হয়ে গেছে। এর পরের সেন্টেন্সটা আমাদের আরো কমপ্লেক্স, অল ওয়ার শাউটিং এন্ড দ্য প্রিফেক্টস আর্জড দেম অন উইথ স্ট্রং ক্রাইস। তাহলে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স পাচ্ছি, কম্পাউন্ড সেন্টেন্স। আর তারপরের সেন্টেন্সটা আরো বড়, এখানে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড দুটো মিক্সচার পাচ্ছি আমরা। The evening air was pale and chilly, and after every church in third, যেটা লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছি। মানে আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখেই বুঝতে পারছি স্পিকারের বয়স বাড়ছে, বয়স বাড়ছে, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। আমরা ফার্স্ট পেজে দেখলাম সেন্টেন্স গুলো কেমন ছিল, সেন্টেন্স গুলো কেমন ছিল আমরা আবার একটু দেখি। খুবই সিম্পল সেন্টেন্স ছিল, যেমন এই যে, his father told him that story, he had a hairy face, he was baby Tuko, she sold lemon plat, he sang that song। দেখেন একটা সেন্টেন্স মাত্র 4টা ওয়ার্ড, সাবজেক্ট, ভার্ব, দেন এক্সটেনশন, দ্যাট ওয়াজ হিজ সং। মানে সেন্টেন্স স্ট্রাকচার দেখি বোঝা যায় যে এই সেন্টেন্সটা বলছে তার বয়স খুব বেশি না। The psychology of the speaker is reflected on the structure of the sentence। আবার তারই পরের সেন্টেন্সে, না সরি, তার পরের পেজে আমরা যখন আলোচনা করলাম এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আলোচনা করতে করতে আমরা মোটামুটি বুঝতে পারি যে দ্য চাইল্ড হ্যাজ গ্রোন আপ, এখন সে মোটামুটি বড়, ইয়াং বয়। যেহেতু তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারও সে এখন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করছে। সেই কথাটাই এডি বোরে এখানে বলছে। আচ্ছা, এর পরের সেন্টেন্সটা পড়েন হচ্ছে,
রেইন পড়েন তো সুমাইয়া, রেইন তো পরের जी সেন্টেন্সটা sir. হাইলাইটেড পরে যে সেন্টেন্সটা। He is very young, terribly homesick, unethic, and socially aroused. He is an easy target for bullies, and one day he is pushed into a cesspool. He becomes ill from the filthy water, but he remembers what his father told him and does not tell on the boy. আচ্ছা, এইটুকু আমরা আরেকজন পড়েন তো, ই পড়েন তো, প্রাপ্তি পড়েন তো, এইটুকু হাইলাইট করা অংশটুকু আবার পড়েন। He is very young, terribly homesick. Sir, এক minute. আনঅ্যাথলেটিক। Unathletic and socially awkward. He is an easy target for bullies, and one day he is pushed into a cesspool. He becomes ill from the filthy water, but he remembers his father told him and doesn't tell on the boy. আমাদের যে মেইন ক্যারেক্টার কেমন ছিল, মানুষ হিসেবে কেমন ছিল, তার সাইকোলজি কিন্তু আমরা এখানে বুঝতে পারি। সে, এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইজ ভেরি ইয়াং, মানে খুবই বয়স 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 কম, একেবারে ছোট বাচ্চা। টেরিবলি হোমসিক, মানে বেশ কিছুদিন হয়, মাত্র কিছুদিন হয় সে বোর্ডিং স্কুলে ভর্তি হয়েছে। টেরিবলি হোমসিক মানে বাড়ির কথা খুব মনে পড়ে আর মন খারাপ করে থাকে। আনঅ্যাথলেটিক, কিছু কিছু বাচ্চা আছে মানে শরীর স্বাস্থ্য ভালো, অ্যাথলেটিক মানে খেলাধুলা ভালো পারে, মানে হাড়ের গঠন ভালো, হাত পায়ের গঠন ভালো, অ্যাথলেটিক বলি বলি আমরা তাদেরকে। আনঅ্যাথলেটিক মানে হচ্ছে একদম রোগা, দেখে মনে হয় যে কোনো, যদি দৌড়ের প্রতিযোগিতা হয় এ নিশ্চয়ই লাস্ট হবে, অন্য কোনো খেলায় সে অংশগ্রহণ করতে পারবে না। আনঅ্যাথলেটিক, মোটেও সে অ্যাথলেটিক না, মানে ফিজিক্যালি হি সিমস উইক। শুধু তাই না, সোশ্যালি অকওয়ার্ড, মানে খুব বেশি মিশুক না, ওর বন্ধু নাই খুব বেশি, মানুষের সাথে মিশতে পছন্দ করে না, মানে ভেরি শাই। আমরা অকওয়ার্ড, সোশ্যালি অকওয়ার্ড কে আমরা বলি হচ্ছে, আরেকটা ওয়ার্ড আছে ইউজ করি, ইন্ট্রোভার্ট, চাপা স্বভাবের। মানে এখানে আমরা মোটামুটি কিন্তু তার একটা ছবি আমাদের সামনে ফুটে উঠছে এডি বোর্ডের আর্টিকেল থেকে। আমরা মোটামুটি ছোটবেলায় স্টিফেন কেমন ছিল, আমাদের মেইন ক্যারেক্টার স্টিফেন ডেডালাস, সে কেমন ছিল তার একটা ছবি কিন্তু আমরা পাচ্ছি। ভেরি ইয়াং, টেরিবলি হোমসিক, মানে বাড়ির কথা প্রায় মনে পড়তো আর মন খারাপ করে থাকতো। আনঅ্যাথলেটিক, মানে খুবই শুকনা একদম, ভেরি সিকলি বডি। সোশ্যালি অকওয়ার্ড, ইন্ট্রোভার্ট, কারোর সাথে কথা বলতো না, বন্ধু ছিল না ভালো। হি ইজ অ্যান ইজি টার্গেট ফর বুলি, মানে ক্লাসে একটা বাচ্চা যদি দুর্বল থাকে, চুপচাপ থাকে, তখন ক্লাসের দুষ্টু ছেলেরা তাকে এসে মানে যন্ত্রণা দেয়, উৎপাত করে। হি ইজ অ্যান ইজি টার্গেট ফর বুলি। স্টিফেন কারোর সাথে মিশতো না, কথা বলতো না, এই জন্য ক্লাসের দুষ্টু ছেলেরা ওর সাথে এসে দুষ্টুমি করতো। ওয়ান ডে হি ইজ পুশড ইনটু এ সেসপুল। সেসপুল হচ্ছে ডোবার মতো, ময়লা ডোবার মতো, যেখানে ময়লা পানি জমা জমা থাকে। একদিন একটা দুষ্ট ছেলে ওকে ধাক্কা দিয়ে ওই ময়লা পানি ডোবার মধ্যে ফেলে দেয়, রোগ জীবাণু ভর্তি। হি বিকামস ইল ফ্রম ফিলথি ওয়াটার। আমাদের যে মেইন ক্যারেক্টার, সে ওই ডোবায় পড়ার পর সে অসুস্থ হয়ে যায়, আর খুব জ্বর হয়। বাট হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার টোল্ড হিম অ্যান্ড ডাজন্ট টেল অন দ্য বয়। সে অসুস্থ হয়ে যায় ঠিকই, কিন্তু ও কিন্তু বিচার দেয় না। কে ওকে ধাক্কা দিয়ে ডোবায় ফেলে দিল তার নামে কিন্তু সে কোনো বিচার দিচ্ছে না। এই যে সে বিচার দিল না তার ক্লাসমেটের নামে, সে কিন্তু কমপ্লেইন করলো না, এর ফলে ওর একটা ইমেজ তৈরি হয় যে না, সে মানুষ হিসেবে ভালো। এই পর্যন্ত আমরা কিন্তু ওর ক্যারেক্টার সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি, মানে ভেরি ইন্ট্রোভার্ট, ভেরি থিন বডি,
ইজি টার্গেট ফর পুলিশ, কিন্তু সে অন্যদের নামে কমপ্লেন করে। এরপর লাস্ট ক্লাসে আমরা আলোচনা করলাম দ্যাট ক্রিসমাস হি ইটস অ্যাট দ্য অ্যাডাল্ট টেবিল ফর দ্য ফার্স্ট টাইম। ক্রিসমাসের ছুটিতে সে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে প্রথমবারের মতো সে অ্যাডাল্টদের সাথে একই টেবিলে খেতে বসে। এই পার্টটা জান্নাতুল পড়েন তো। That Christmas থেকে জি জি। that Christmas he eats at the adult table for the first time. A terrible argument erupts over politics with John Casey and Stephen's father on one side and Dante on the other. Later that year, Stephen is unjustly hit by a prefect. He complains to the recorder, winning the praises of his peers. ওকে, থ্যাংক ইউ। এটাও আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, ফার্স্ট পার্টটা, যে কিভাবে সে জীবনে প্রথম অ্যাডাল্টদের সাথে একসাথে টেবিলে বসে খাচ্ছে। আমাদের যেমন ঈদের মৌসুমটা আমাদের অনেক আনন্দে, ক্রিসমাস মৌসুমটা হচ্ছে ওদের খুবই খুশির একটা সময়। ওইরকম খুশির একটা দিন অ্যাডাল্টরা যেভাবে ঝগড়া করলো, একদিকে যারা those who believes in politics, আরেকদিকে হচ্ছে those who believes in religion। একদিকে ছিল হচ্ছে ওর বাবা আর বাবার বন্ধু স্টিফেন্স ফাদার অ্যান্ড জন কেসি, আরেকদিকে ছিল হচ্ছে দান্তে। এই জায়গাটা আমরা লাস্ট ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি, কিভাবে ধর্মের কারণে ধর্মে বিশ্বাস এবং রাজনীতিতে বিশ্বাসের কারণে এদের মধ্যে তুমুল ঝগড়া হলো। A very ugly situation created in the Christmas dinner table. এরকম একটা দৃশ্য দেখার পর স্টিফেন ডেডালাসের মনের মধ্যে রাজনীতি আর ধর্মের প্রতি একটা বিতৃষ্ণা জন্মালো। একটা ছোট বাচ্চা, সে প্রথম অ্যাডাল্টদের সাথে খেতে বসেছে এবং সিচুয়েশনটা হচ্ছে খুবই আনন্দের একটা পরিবেশ। ক্রিসমাস ডিনার হওয়া উচিত ছিল সবচেয়ে আনন্দের একটা উপলক্ষ, কিন্তু কি হলো, সেই আনন্দের উপলক্ষ নষ্ট হয়ে গেল। খুবই বাজেভাবে তার বাবার বন্ধু ঝগড়া করলো তার আয়ার সাথে। দান্তে হচ্ছে, আমরা একটু পরে জানবো দান্তে কে ছিল। দান্তে ছিল ধার্মিক, খুবই ধার্মিক, ডিভাউট বিলিভার ইন ক্যাথলিক রিলিজিয়ন। আর ওর বাবার বন্ধু ছিল, এরা দে বিলিভড ইন পলিটিক্স। এদের মধ্যে ঝগড়া হলো। এখন ম্যাচিওরড অ্যাডাল্টরা যে এরকম ভাবে ঝগড়া করতে পারে, এটা দেখার পর অ্যাডাল্টদের প্রতি একটা বিতৃষ্ণা এবং একই সাথে রিলিজিয়ন এন্ড পলিটিক্স এর প্রতিও একটা বিতৃষ্ণা জন্মালো স্টিফেন ডেডালাসের মনে। এরপর সে ছুটি শেষ ফিরে এলো ক্লংগোজে। লেটার দ্যাট ইয়ার, লাস্ট সেন্টেন্সটা, লেটার দ্যাট ইয়ার, ওই বছরই শেষের দিকে, স্টিফেন ইজ আনজাস্টলি হিট বাই আ প্রিফেক্ট। প্রিফেক্ট বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে সহকারী শিক্ষক যারা থাকে। ক্লংগোজ উড কলেজে সিনিয়র টিচার আর হচ্ছে অ্যাসোসিয়েট টিচার, প্রিফেক্টরা হচ্ছে সহকারী শিক্ষক। এদের মধ্যে একজন স্টিফেনের সাথে খুবই নিষ্ঠুর আচরণ করে, অমানবিক আচরণ করে। তখন স্টিফেন যে হেড টিচার, রেক্টরের কাছে গিয়ে কমপ্লেইন করে। এখন স্টিফেন এমন একজন প্রিফেক্টের নামে বিচার দিচ্ছে যে প্রিফেক্ট হচ্ছে খুবই নটোরিয়াস, সবাই এই প্রিফেক্টকে ভয় পায়, ওর নামে কেউ কমপ্লেইন দেয় না। এই প্রিফেক্ট হচ্ছে খুবই নিষ্ঠুর, ভেরি ক্রুয়েল। সে শুধু পেলেই দুর্বল স্টুডেন্টদের উপর অত্যাচার করে, শাস্তি দেয়। স্টিফেন সাহস করে এই প্রিফেক্টের নামে হেড টিচারের কাছে বিচার দেয়। এটা আপনারা যখন ডিটেইলে পড়বেন তখন দেখবেন কিভাবে স্টিফেন এই নিষ্ঠুর প্রিফেক্টের বিরুদ্ধে বিচার দিচ্ছে রেক্টরের কাছে।
রেক্টর আবার মানুষ হিসেবে ভালো ছিল, সে স্টিফেনকে সাপোর্ট দেয়। যখন তার ক্লাসমেটরা জানতে পারে যে স্টিফেন ইজ ব্রেভ এনাফ টু কমপ্লেন এগেইনস্ট দ্যাট ক্রুয়েল প্রিফেক্ট, তখন সবাই স্টিফেনের নামে প্রশংসা করতে থাকে। এবং ক্লাঙ্গোজউড কলেজে স্টিফেনের একটা ভালো একটা জায়গা প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রথম স্টিফেন তো নিজেকে ওইভাবে এস্টাবলিশ করতে পারছিল না, কিন্তু যখন স্টিফেন এই ক্রুয়েল প্রিফেক্টের নামে কমপ্লেন করলো, এখানে ওর সাহসের পরিচয় সবাই পেল, এবং এট দ্য এন্ড হি ওয়ান দ্য প্রেজেস অফ হিজ পিয়ার। তার যে ক্লাসমেটরা ছিল অবশেষে তাকে প্রশংসা করল। এইখানে আমরা কি পাচ্ছি? এইখানে আমরা পাচ্ছি ক্লাঙ্গোজউড কলেজে প্রথমে কিন্তু স্টিফেন ডেডালাস তার যে অবস্থান সেটাকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে স্টিফেন ইজ এবল টু ক্রিয়েট আ সিচুয়েশন। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, যেটা আমরা লাস্ট ক্লাসে বললাম, লাস্ট ক্লাসে এটা আলোচনা করেছি। Stephen Dedalus is able to create a belonging. প্রথম প্রথম তার কিন্তু ক্লাঙ্গোজউড কলেজে এসে জায়গাটাকে আপন মনে হতো না, মনে হতো অন্যের জায়গা। স্টিফেন was always uncomfortable, awkward, সব সময় ও আনইজি ফিল করত। এখন স্টিফেন is quite settled. এই জায়গাটাকে আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার হচ্ছে? Yes, sir. একটু ভালোভাবে খেয়াল করেন। স্টিফেন কিন্তু যখন সে কত 6 থেকে 9 বছর বয়স, 6, 7, 8, 9, 4 বছর, 4 বছর he struggled 4 years, he struggled to get settled in Clangoswood College. সে কিন্তু 4 বছর ধরে অনেক কষ্ট করেছে। তার ক্লাসমেটরা তাকে সাপোর্ট করেনি, সে ফিজিক্যালি ইল, মানে প্রচুর অসুস্থ হয়েছে, ম্যাচ করতে পারেনি। কিন্তু পরবর্তীতে ওয়ান ব্রেভ অ্যাক্ট, একটা সাহসিকতার পরিচয় দেওয়ার কারণে যখন স্টিফেন ওয়ান নটোরিয়াস প্রিফেক্টের নামে কমপ্লেইন করলো, তখন সবাই স্টিফেনের সাহসের প্রশংসা করলো। এন্ড আফটার 4 years অবশেষে স্টিফেন কিন্তু ওর একটা জায়গা করে নিতে পারলো। এখন আপনি চিন্তা করেন, আপনিও যখন প্রথম প্রথম সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, প্রথম প্রথমই কিন্তু আপনি আপনাকে প্রতিষ্ঠিত করতে পারেন। It was quite impossible to establish in a new situation quite easily. সবাই কিন্তু সেটা পারে না। যারা অনেক ফ্রেন্ডলি, যারা অনেক ফ্রি, তাদের জন্য জিনিসটা যতটা সহজ, ইন্ট্রোভার্ট, চাপা স্বভাবের যারা, তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক বেশি কঠিন। নিজেদের জীবন থেকে চিন্তা করবেন, দেখবেন যে আপনারই ফ্যামিলিতে, আপনারই পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে অনেককে দেখবেন তারা হচ্ছে খুবই চাপা স্বভাবের, খুবই লাজুক প্রকৃতির, ইন্ট্রোভার্ট টাইপের। তাদেরকে যদি নতুন কোনো জায়গায় আপনারা ছেড়ে দেন, দে উইল স্ট্রাগল ফর শিওর। তারা কিন্তু খুবই স্ট্রাগল করবে। দেখা যাবে যে কারোর সাথে ওইভাবে মিশতে পারছে না, কথা বলতে পারছে না। আশেপাশের মানুষগুলো তখন দেখা যায় অনেক সময় ভুল বোঝে, যে মনে হয় ও ইচ্ছা করে এরকম করছে। অনেক সময় দেখা যায় যে তারা অনেক সময় নানা রকম নিষ্ঠুরতার শিকার হয়। অনেকেই থাকে তাদেরকে মক করে, উপহাস করে, অপমান করে। এর ফলে কি হয়, তারা আরো বেশি লাজুক হয়ে যায়, আরো বেশি চাপা স্বভাবের হয়ে যায়। এখানে আমরা স্টিফেন ডেডালাসের মধ্যেও এই বিষয়টা খেয়াল করছি। স্টিফেন, সে এতটাই লাজুক ছিল, সে কারোর সাথেই মেলামেশা করতে পারতো না, কিন্তু সে এমন একটা কাজ করলো, সে সবচেয়ে নিষ্ঠুর প্রিফেক্টের বিরুদ্ধে কমপ্লেইন করলো হেড টিচারের কাছে, এবং এর ফলে সবাই দেখলো যে না, এই ছেলেটার তো সাহস আছে। অবশেষে আফটার 4 years, 4 বছর স্ট্রাগল করার পর, স্টিফেন ফাউন্ড বিলঙ্গিং ইন ক্লাঙ্গোজউড কলেজ। আস্তে আস্তে মনে হলো যে এই ক্লাঙ্গোজউড কলেজটা তার নিজের। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে,
4 বছর কষ্ট করার পর আফটার 4 ইয়ার্স স্ট্রাগল যখন সে নিজের একটা জায়গা প্রতিষ্ঠিত করে নিতে পারলো, তখনই স্টিফেন ইজ ফোর্সড টু উইথড্র ফ্রম ক্লঙ্গোস। কিন্তু এখন সে আর ক্লঙ্গোসে বেশি দিন থাকতে পারছে না। ওকে স্টিফেন বাধ্য হচ্ছে ক্লঙ্গোসউড কলেজ ছেড়ে চলে যেতে। স্টিফেন ইজ ফোর্সড টু উইথড্র ফ্রম ক্লঙ্গোস। স্কুল ছেড়ে দিতে হচ্ছে কেন? বিকজ অফ হিজ ফ্যামিলিজ পভার্টি। ক্লঙ্গোসউড কলেজটা মোটামুটি একটু রিচ ক্লাস, একটু যারা পয়সাওয়ালা, যারা একটু আপার ক্লাস তাদের জন্য। স্টিফেনের বাবা আর বোর্ডিং স্কুলের বেতন দিতে পারছে না। স্টিফেন অবশেষে বাধ্য হচ্ছে টু লিভ ক্লঙ্গোসউড কলেজ। Stephen is forced to withdraw from Klongos because his family's poverty. তাহলে এই জায়গায় একটা বেদনাদায়ক পরিস্থিতি। 4 বছর কষ্ট করার পর স্টিফেন যখন নিজেকে মোটামুটি একটা জায়গা করে নিল, ঠিক তখনই স্টিফেন বাধ্য হচ্ছে ক্লঙ্গোসউড কলেজ ছেড়ে দিতে, কারণ তার ফ্যামিলি নাও ইন ইকোনমিক্যাল ক্রাইসিস। তারা এখন অর্থনৈতিক একটা ক্রাইসিসের মধ্যে আছে। The family moves to Black Rock. Black Rock মোটামুটি একটু মানে চিপ একটা জায়গা, যেখানে মোটামুটি কম টাকায় ওরা থাকতে পারবে। Black Rock, where Stephen takes long walk with Uncle Charles and goes on imaginary adventures with boys from around the neighborhood. এই পার্টটা আমরা একটু ভালো করে খেয়াল করি। Goes on imaginary adventures with boys from around the neighborhood. ছোট বাচ্চারা যেমন করে, ওরা কল্পনা করে বিভিন্ন কাল্পনিক অ্যাডভেঞ্চার নিজেরা তৈরি করে। হয়তো ওরা পুরাতন কোনো বিল্ডিং কে বলবে এটা ভূতের বাড়ি, পাশের এলাকাকে বলবে পাশের দেশ, হয়তো পুকুরকে কল্পনা করবে বিশাল এক সমুদ্র। তারা এরকম কল্পনা করে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার টেল নিজেরা বানাতো। এখন এই জায়গায় আমরা স্টিফেনের সাথে কার মিল পাচ্ছি? আমাদের লাস্ট যে নভেলটা লর্ড জিম বাই জোসেফ কনরাড, সেখানে আমরা জিমকে পেয়েছিলাম। জিম গ্রু আপ বাই রিডিং অ্যাডভেঞ্চার টেলস অ্যান্ড ফেরি টেলস, এবং নিজেকে সে হিরো মনে করত। দ্য সেম ওয়ে আমাদের জিম যেমন শুধু গল্পই পড়তো, স্টিফেন ডেডলাস ইজ লিভিং অ্যান অ্যাডভেঞ্চার টেল। সে কিন্তু শুধুমাত্র গল্পের বই পড়ছে না, সে কিন্তু লিভিং আ লাইফ অফ অ্যাডভেঞ্চার টেল। এবং সে একা না, তার সাথে আরো তার প্রতিবেশী অনেক ছোট বাচ্চারা আছে, তারা একসাথে। এটা খুবই মানে যে লাইনটা হাইলাইট করা আছে, এটা কিন্তু আমাদের জীবনের একটা গল্প। আমরাও কিন্তু আমাদের ছোটবেলায় এরকম ভাবে বড় হয়েছি, আমরাও কিন্তু এইভাবে কল্পনা করে খেলাধুলা করেছি না? বলেন আপনারা। জি স্যার। এখানে স্টিফেন ডেডলাস তারা একসাথে হয়ে, আরো কিছু ছোট বাচ্চা একসাথে হয়ে তারা কল্পনা করত, খেলাধুলা করত। এখন এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ? এই জায়গাটা গুরুত্বপূর্ণ কারণ স্টিফেন যে বড় হচ্ছে, বড় হওয়ার পথে এটাও একটা স্টেপ। goes on imaginary adventures, মানে ওরা এমন একটা জায়গায় বড় হচ্ছে, ব্ল্যাক রক জায়গাটা মোটেও অত চমৎকার জায়গা না থাকার মতো। that dreary dull atmosphere, সেটাকে ভুলে থাকার জন্য তারা মেড অফ অ্যাডভেঞ্চার, তারা নিজেরাই অ্যাডভেঞ্চার বানাতো এবং সেই অ্যাডভেঞ্চার গেমে অংশগ্রহণ করত। When Stephen is a bit older, আস্তে আস্তে স্টিফেন বড় হচ্ছে, আমাদের স্টিফেন ডেডলাস প্রোটাগনিস্ট, সে বড় হচ্ছে। The family moves to Dublin,
তার ফ্যামিলির অবস্থা আসলেই খুব খারাপ। মুভস টু ডাবলিন ওয়ান্স এগেইন, আবার তারা ডাবলিনে চলে যাচ্ছে। আমাদের ঢাকা শহরে যেমন কিছু জায়গা আছে না, যে some place those are reserved for upper class, যেমন গুলশান, ধানমন্ডি, তারপর বনানী, এই জায়গাগুলো কারা থাকে? যারা হচ্ছে ইকোনমিক্যালি সলভেন্ট, অপুলেন্ট আপার ক্লাস। আবার একটু একটু চিপ এরিয়া আছে, যেমন বনশ্রীতে কিছু এলাকা আছে, আবার ধরেন মোহাম্মদপুর এলাকাতে কিছু জায়গা আছে। আবার আস্তে আস্তে আমরা যদি আরেকটু ভেতরের দিকে ঢুকি, যেমন ধরেন ফর এক্সাম্পল ওই ডেমরা ওইদিকে, আবার জুরাইন ওইদিকে কিছু এলাকা আছে, আবার খিলক্ষেত এইদিকে কিছু এলাকা আছে, দক্ষিণ খান, উত্তর খান এইদিকে। এদিকে কিন্তু জমির দাম মোটামুটি কম, ভাড়াও মোটামুটি কম। ওদের ফ্যামিলিটা আস্তে আস্তে এমন এক এলাকার দিকে যাচ্ছে যেখানে মানে লিভিং কস্ট মোটামুটি চিপ। ওরা ডাবলিনে চলে গেল। ডাবলিনটা হচ্ছে আয়ারল্যান্ডের একটা বস্তির মতো এলাকা, এখানে মোটামুটি চিপ, বাট লাইফস্টাইল স্ট্যান্ডার্ড ইজ নট সো হাই। ওর ফ্যামিলি আস্তে আস্তে এক সময় ডাবলিনে গিয়ে সেটেলড হলো, ওয়ান্স এগেইন বিকজ অফ ফিনান্সিয়াল ডিফিকাল্টিস। মানে ওর ফ্যামিলিতে সত্যি সত্যি ইকোনমিক ক্রাইসিস চলছে। He meets a girl named Emma Claire. এখানে এক এমা নামে এক মেয়ের সাথে ওর সাক্ষাৎ হয়। He meets a girl named Emma Claire, who is to be the object of his adoration right up until end of the book. এই এমার প্রতি ওর একটা অবসেশন কাজ করে, ফ্যাসিনেশন কাজ করে। যদিও সে সরাসরি কখনো এমার সাথে কথা বলে না বা যোগাযোগ করে না, বাট ওর প্রতি, এমার প্রতি অলমোস্ট রিলিজিয়াস অ্যাডোরেশন, অবসেশন কাজ করে। ওর কখনো সাহস হয় নাই, স্টিফেনের কখনো সাহস হয় নাই সরাসরি এমার সাথে গিয়ে কথা বলা, কিন্তু এমার প্রতি ওর একটা ডিপ ফ্যাসিনেশন কাজ করে। অবসেশনটা অলমোস্ট রিলিজিয়াস অবসেশনের মতো কাজ করে। এখানে আমরা কি পাচ্ছি? এটাও কিন্তু মানে একেবারে যে অন্যরকম একটা গল্প তা না, আমাদের জীবনেও কিন্তু এরকম একটা গল্প হয়, তাই না? আমাদের জীবনেও এমন কেউ আসে যাদেরকে আমরা কখনো মুখ ফুটে কোনো কিছু বলতে পারি না, বাট দে অকুপাই আ স্পেশাল প্লেস ইন আওয়ার হার্ট। মানে তাদেরকে হয়তো মুখ ফুটে কিছু বলার সাহস আমাদের কখনো হয় না, কিন্তু তাদেরকে আমরা হয়তো বহুদিন ধরে তাদেরকে আমরা মনে মনে চাইতে থাকি। এটা হচ্ছে দেখবেন যারা হচ্ছে একটু চাপা স্বভাবের, যারা খুবই লাজুক প্রকৃতির, তাদের বেলা এটা অনেক বেশি হয়। এখন এই যে এই পার্টগুলো একই সাথে ইউনিক, একই সাথে ইউনিভার্সাল। স্টিফেন দেখাচ্ছে যে কিভাবে এটা আমাদের সবার জীবনের গল্প। শুধুমাত্র স্টিফেনের জীবনের গল্প কিন্তু এটা না, এখানে আমাদের সবার জীবনেরই গল্প মিশে আছে। এইভাবে আমরা স্টিফেনকে একই সাথে ইউনিক চিন্তা করব, আবার একই সাথে ওয়ান অফ আস। কখনো কখনো মনে হবে স্টিফেন আপনার আমার মতো কেউ একজন সাধারণ মানুষ, কখনো কখনো মনে হবে স্টিফেন ইজ সামওয়ান ইউনিক। এইখানে এই যে এমা ক্লেয়ার নামে যার প্রতি তার অবসেশন তৈরি হচ্ছে, এটা একদম শেষ পর্যন্ত আমরা পাবো। এই অবসেশন, ইট রিপ্রেজেন্টস অবসেশনস অফ আওয়ার লাইফ অ্যাজ ওয়েল। আমাদের জীবনেও এরকম থাকে। His father, with a bit of charm, manages to get Stephen back into a private school. অবশেষে বেশ কিছুদিন স্টাডি গ্যাপ দেওয়ার পর ওর বাবা তো মানে আর্নিং এর দিক থেকে হয়তো
অতটা দক্ষ না, কিন্তু কথা বলার দিক থেকে সে যথেষ্ট স্মার্ট। এটা আমরা আমাদের লেকচার 9-এ আলোচনা করেছিলাম, ওর বাবা কেমন, ওর বাবার সাথে সম্পর্ক কেমন ছিল, ওটা আপনারা চেক করবেন লেকচার 9-এ। ওর বাবা তার কারিশমা কাজে লাগিয়ে তার ছেলেকে নতুন একটা স্কুলে ভর্তি করালো। এই স্কুলটার নাম হচ্ছে বেলভেডিয়ার কলেজ, another institution run by the Jesuit. ক্লাঙ্গোস তো ছিল একদম স্ট্রিক্টলি ক্যাথলিক স্কুল, এটাও একটা স্ট্রিক্ট স্কুল ফর জেসুইটস, বেলভেডিয়ার কলেজ। সে নতুন এক স্কুলে ভর্তি হচ্ছে। Stephen comes into his own at Belvedere. এই কথাটার মানে কি কেউ বলতে পারবেন? এই কথাটার মানে কি? Stephen comes into his own at Belvedere. আনিকা বলতে পারবেন এই সেন্টেন্সটার মানে কি? না স্যার। আচ্ছা, একটু রিডিং করবেন প্যাসেজটা। Stephen comes into his own Belvedere, a reluctant leader and success at acting and essay writing. তো পুরোটা পড়বো? হ্যাঁ, পুরোটা পড়ো। Despite his position of leadership, he often feels quite isolated. He continues to be a sensitive and imaginative young man, acting in school plays and winning essay contests. He is also increasingly obsessed with chess. His fantasies grow more and more lurid. Finally, one night he goes with a prostitute. It is his first sexual experience. আচ্ছা, এখানে আমাদের স্টিফেন সে বড় হচ্ছে, সে বড় হচ্ছে আস্তে আস্তে। নট অনলি ফিজিক্যাল, অলসো সাইকোলজিক্যাল এন্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে ওর মধ্যে। স্টিফেন যখন বেলভেডিয়ারে ভর্তি হলো, কামস ইনটু হিজ ওন অ্যাট বেলভেডিয়ার, এই কথাটার মানে হচ্ছে সে নিজের মূর্তিতে আবির্ভূত হলো। সে যেমন তেমনই, মানে সে খুবই রিল্যাক্স অ্যাটিটিউডে বেলভেডিয়ারে ভর্তি হচ্ছে। মানে তার মধ্যে কোনো মানে অভিনয় বা ভঙ্গি তার মধ্যে নেই। স্টেফেন ইজ বিহেভিং অ্যাজ হি ইজ, সে যেমন তেমনই সে বিহেভ করছে, মানে ন্যাচারালি সে মানে অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে। ক্লঙ্গুসউড কলেজে তার যেমন এস্টাবলিশ হতে বেশ বেগ পেতে হয়েছে। ক্লঙ্গুসউড কলেজে হি স্ট্রাগলড টু গেট আ বিলঙ্গিং, সে ওখানে তার কিন্তু এস্টাবলিশ হতে টাইম লেগেছে। এইখানে বেলভেডিয়ারে স্টিফেন ইজ কোয়াইট অ্যাট হোম, সে বেশ ন্যাচারালি অ্যাডজাস্টেড হয়ে গেছে বেলভেডিয়ার কলেজে। আর রিলাক্টেন্ট লিডার মানে সে ন্যাচারালি, ওর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আমরা পাই। স্টিফেন ইজ আ ন্যাচারাল লিডার, স্টিফেনের মধ্যে একটা ন্যাচারাল লিডারশিপ কাজ করছে। অ্যান্ড আ সাকসেস অ্যাট অ্যাক্টিং অ্যান্ড এসে রাইটিং, সে অভিনয় খুব ভালো, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ভালো, অ্যান্ড এসে রাইটিং এবং লেখালেখিতে ভালো। স্টিফেন আস্তে আস্তে এটা বুঝতে পারলো যে ওর লেখালেখির হাত ভালো, ইজ ভেরি গুড ইন রাইটিং। Despite his position of leadership, যদিও তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, তাকে সবাই লিডার বলে মানে, but he still often feels quite isolated. ওর মধ্যে লিডারশিপ গুণ থাকা সত্ত্বেও সে একা একা ফিল করে। এটা আমাদের মধ্যে, আপনাদের মধ্যে যারা সিআর তারা বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারবেন। আপনাদের মধ্যে বেশ কয়েকজন সিআর আছেন, বিভিন্ন সময় আপনারা হয়তো সিআর এর দায়িত্ব পালন করেছেন, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকার জন্যই কিন্তু আপনাদেরকে সিআর হিসেবে মানে রিকোয়েস্ট করা হয়। যখনই আপনারা সিআর এর দায়িত্ব পালন করেন তখন কিন্তু আপনারা মানে এটা ফিল করবেন যে কিছু কিছু জায়গায় আপনি নিজেকে বেশ একা একা
বোধ করবেন। স্টিফেন represents those people who, being leader, often feel lonely. মানে লিডার হওয়া সত্ত্বেও একজন লিডার কখন সে একা একা বোধ করে, যখন তার চিন্তা ভাবনার সাথী সে পায় না। এটা কি আপনারা ফিল করেন? নিশ্চয়ই আপনাদের মধ্যে যারা সিয়ার আছে তারা ফিল করতে পারবেন, মনে হয় না আপনারা? Yes, sir. আনিকা, জান্নাতুল, আপনারা তো Yes, বেশ sir. কিছু জায়গায় সিয়ার ছিলেন, দেখবেন আপনারা লিডারশিপ কোয়ালিটিতে থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় দেখবেন আপনাকে সম্পূর্ণ একা লাগবে। স্টিফেন ইজ ফোকাসিং ইন দোজ এরিয়া, মানে এটা কিন্তু আমাদের গড়ে ওঠা, এটা কিন্তু আমাদের গ্রোথ আপের একটা স্টেজ। ইন সাম স্টেজেস উই আর অ্যাপয়েন্টেড অ্যাজ লিডার্স। আমরা লিডার হওয়া সত্ত্বেও আমরা নিজেদেরকে একা একা বোধ করি। He continues to be a sensitive and imaginative young man. মানে সে সবকিছুর সাথে জড়িত, কিন্তু সে অনেক এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, one of the leaders, but still সে কিন্তু সেনসিটিভ অ্যান্ড ইমাজিনেটিভ। মানে এত কিছুর সাথে ইনভলভড হওয়ার পরেও স্টিফেন ইজ ইন্ট্রোভার্ট, সেনসিটিভ অ্যান্ড ইমাজিনেটিভ। তারপরেও স্টিফেন চাপা স্বভাবের। দেখবেন আপনাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকেই আছে সারাক্ষণ আপনাদের সাথে হাসি খুশি তামাশা করছে, গল্প করছে, মজার মজার জোকস বলছে, কথা বলছে, স্টিল তারপরেও ওর মধ্যে একটা চাপা একটা অনুভূতি কাজ করছে। স্যার ফরহানের মতো অনেকটা। না, এরকম নাম না বলি আমরা, আমাদের মধ্যে অনেকেই এরকম আছে। মানে আমরা হয়তো সবকিছুতেই আছি, সবার সাথেই হাসি তামাশা করছি, কিন্তু তারপরেও আমরা একটু আলাদা, একটু আড়ালে থাকতে পছন্দ করি। স্টিফেন হচ্ছে সেরকম। অ্যাক্টিং ইন স্কুল প্লেজ এন্ড উইনিং এসে কন্টেস্ট, সে সবকিছুর সাথেই জড়িত, নাটক করছে, তারপরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তারপরেও সে কেমন যেন তার মধ্যে একটা গোপনীয়তা, আড়াল। হি ইজ অলসো ইনক্রিজিংলি অবসেসড উইথ সেক্স। এখন স্টিফেন, সে তো এটা তার উঠতি বয়স, টিনেজ, এই সময় কিন্তু ছেলেদের মধ্যে এবং ছেলে মেয়ে সবার মধ্যে, বিশেষ করে ছেলেদের মধ্যে এই সেক্সুয়াল ব্যাপারটার প্রতি একটা অবসেশন কাজ করে। কেন? কারণ ওরা বড় হচ্ছে একটা স্ট্রিক্টলি রিলিজিয়াস ইনস্টিটিউশন, এখানে আরো বেশি কঠোর, এই বিষয়গুলো উচ্চারণ করাই নিষেধ। এখন মানুষের তো নিষিদ্ধ জিনিসের প্রতি উৎসাহ বেশি থাকবে, উঠতি বয়স। স্টিফেনও বড় হচ্ছে, ভেরি ট্রাবলসাম এজেস। এখন স্কুলের কথা হচ্ছে এরকম অশ্লীল কথাবার্তা বলাই যাবে না, কিন্তু স্টিফেন ও এমনই ইনকুইজিটিভ, ও এমন ইমাজিনেটিভ, ওর হচ্ছে এই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। ইফ হিজ ফ্যান্টাসিজ গ্রো মোর এন্ড মোর লুরিড, মানে সে একসময় অবসেসড হয়ে যায় ফিজিক্যাল সেক্সুয়াল ব্যাপারগুলোতে। ফাইনালি ওয়ান নাইট, একটা সময় আসে যখন সে আর নিজেকে সংযত করতে পারে না, হি ক্যানট কন্ট্রোল হিমসেলফ এনিমোর, হি গোজ উইথ এ প্রস্টিটিউট, হিজ ফার্স্ট সেক্সুয়াল এক্সপিরিয়েন্স। অবশেষে সে লুকিয়ে গোপনে he has a physical relationship with a prostitute. এটাই হচ্ছে ওর প্রথম সেক্সুয়াল এক্সপিরিয়েন্স। That is the beginning, but that is not the end. Going with prostitutes become a habit. একটা সময় এটা তার অভ্যাসে পরিণত হয়। সে একাধিক প্রস্টিটিউটের সাথে ফিজিক্যাল রিলেশনে যায়। এখন হাজার হোক, স্টিফেন তো বড় হচ্ছে একটা রিলিজিয়াস অ্যাটমসফিয়ারে। ওর সাবকনশিয়াস ওকে কন্ডেম করতে থাকে যে হোয়াট ইউ আর ডুইং, দিস ইজ এ গ্রেট সিন। মানে ওর যে কনসিয়েন্সটা গ্রো করে, সেটা ওকে বারবার ওকে ধিক্কার জানাতে থাকে যে হোয়াট আর ইউ ডুইং, দিস ইজ এ সিন। তখন স্টিফেন একটা সময় ওর মধ্যে রিপ্রোচ, অনুতাপ কাজ করে, ওর মধ্যে সেলফ গিল্টি ফিলিংস আসে। তখন স্টিফেন এন্টার্স ইনটু এ পিরিয়ড অফ স্পিরিচুয়াল কনফেশন। আমরাও তো এরকম আমাদের জীবনে প্রতিদিনই হয় না, হয়তো আমরা এরকম পাপ কর্মে লিপ্ত হই না, কিন্তু আমরা ছোটখাটো অনেক পাপ করি। হয়তো কারো কাছে মিথ্যা কথা বলি, কারোর সাথে হয়তো বিট্রে করি, বা কখনো কখনো কোনো সময় হয়তো কোনো রকম পাপ কাজে লিপ্ত হই।
তখন আমরাও অনেক মাপ মাপ চাই, তাই না? সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই না? হয়তো নট ফর দ্য সেম সিন, বাট আমরা অন্য কারণে ক্ষমা চাইতে থাকি। তো দেখা যেত যে আগে হয়তো কোনোদিন নামাজ পড়ি নাই, হয়তো তার আগে প্রচুর, মানে হয়তো কয়েকদিন ধরে প্রচুর 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নফল নামাজ পড়তেছি, তাহাজ্জুদ নামাজও পড়তেছি। কঠিন অবস্থা, অস্থির অবস্থা। মানে একটা সময় আমরাও কখনো কখনো we go into a period of spiritual confession. স্টিফেন ব্যতিক্রম না, সেও যখন সে রিয়েলাইজ করলো যে going to prostitutes this is a great sin, ক্রিশ্চিয়ানিটির ওদের পার্সপেক্টিভে এটা একটা অনেক বড় একটা পাপ, স্টিফেন তখন প্রচুর পরিমাণে কনফেশন করতে থাকে, রিলিজিয়াস কনফেশন। হি কনসিডার্স হিজ বিহেভিয়ার সিনফুল, মানে সে সে রিয়েলাইজ করে যে হোয়াট এভার হি হ্যাজ ডান দ্যাট ইজ এ গ্রেট সিন। মানে সে মুখে মুখে বলছে, বাট হি ফিলস অডলি ইনডিফারেন্ট টুয়ার্ডস ইট। কিন্তু তার যে কনফেশনটা, এটা আসলে আন্তরিক হচ্ছে না। মানে বাইরে বাইরেই সে কনফেস করছে, কিন্তু ওর যে মন থেকে যে কনফেশন, মন থেকে যে অনুতাপ, পরিতাপ, রিপ্রোচ, সেটা কিন্তু আসছে না। হি ক্যানট সিম টু স্টপ গোয়িং টু প্রস্টিটিউটস, তারপরও সে মেলামেশা বন্ধ করতে পারছে না। হি ক্যানট কন্ট্রোল হিজ ফিজিক্যাল হাঙ্গার নর ডাজ হি ওয়ান্ট টু স্টপ। মানে সে একদিক থেকে ক্ষমা চাচ্ছে, আরেক দিক থেকে ঠিকই পাপ করে যাচ্ছে। একদিক থেকে সে আবার সে ক্ষমা চাচ্ছে, খুব আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার ভান করছে, আবার ঠিকই রাতের বেলা হি ইজ গোয়িং টু দ্য প্রস্টিটিউটস। মানে অলমোস্ট স্টিফেন, from religious perspective, Stephen is acting like a hypocrite. হিপোক্রিটের মতো আচরণ করছে। মানে সে মুখে মুখে মাপ চাচ্ছে, he is confessing towards God, but ঠিকই সে প্রস্টিটিউটদের সাথে মেলামেশা বন্ধ করতে পারছে না। মানে স্টিফেন seems quite hypocrite in his religious actions. But during the annual spiritual retreat at Belvedere, আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা যেরকম চিল্লায় যায় না 40 দিনের জন্য, ধর্মীয় বিভিন্ন সভায় অংশগ্রহণ করে, ধর্মসভা, জি স্যার। ওদেরও এইরকম কিছু অ্যানুয়াল বার্ষিক স্পিরিচুয়াল রিট্রিট হয়। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় ফাদার পাদ্রীরা আসে এবং তারা নরক কতটা ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর নরকের বর্ণনা দেয়। এদের মধ্যে একজন ছিল ফাদার আর্নল্ড। সে হেল কতখানি ভয়ঙ্কর তার একটা বর্ণনা দেয়। ডিউরিং দ্য অ্যানুয়াল স্পিরিচুয়াল রিট্রিট অ্যাট বেলভেডিয়ার, হি মানে আমাদের মেইন ক্যারেক্টার স্টিফেন হিয়ার্স 3 ফায়ার সারমন অন দ্য টর্মেন্টস অফ হেল। নরক কতখানি ভয়ঙ্কর তার একটা বর্ণনা একজন ফাদার দিতে থাকে, ফাদার আর্নল্ড নামে একজন। স্টিফেন ইজ টেরিফাইড, স্টিফেন হচ্ছে খুবই ভয়ে একদম শুকিয়ে যায়। and he repents of his old behavior. সে এমনই ভয় পায়, মানে ওই যে ওয়াজ, একজন আমরা আমাদের আমাদের ইমামরা ওয়াজ দেয় না, সেরকম ফাদার তারাও সারমন দেয়। ফাদার আর্নল্ড হি গেভ সাচ আ ডেডলি সারমন, এমন ভয়ঙ্কর একটা ওয়াজ করলো সে, স্টিফেন ভয়ে একদম আদমরা। সে এমন ভয় পেল, নরকের বর্ণনা শুনে সে এমন ভয় পেল, হি বিকামস অলমোস্ট ফ্যানেটিক্যালি রিলিজিয়াস। যেরকম স্টিফেন একদম বেহিসাবি পাপকর্মে লিপ্ত ছিল, মানে সে যেভাবে প্রস্টিটিউটদের সাথে মেলামেশা করেছে উইদাউট এনি রিয়েল কনফেশন, ঠিক ততটাই আবেগের সাথে সে আবার ধর্মে ফেরত আসার চেষ্টা করছে। স্টিফেন বিকামস অলমোস্ট ফ্যানাটিক্যালি রিলিজিয়াস, মানে খুবই তীব্রভাবে সে আবার ধর্মে ফিরে আসার চেষ্টা করছে। আমাদের পরিচিতদের মধ্যেও আপনারা এরকম অনেককেই পাবেন, যারা হঠাৎ করে আপনার মনে হবে যে কয়েকদিন আগেও সে তো খুবই আমাদের মতোই ছিল, এখন সে এত বেশি ধর্মকর্ম কেন করছে? হয় না আপনাদের পরিচিতদের মধ্যে এরকম? হঠাৎ করেই দেখবেন আবার সবাই অনেক ক্রিটিসাইজও করে। হ্যাঁ, ক্রিটিসাইজ করে, এবং মানে
ক্রিটিসাইজ করার কারণ আছে, মানে সে এমন ভাবে ধর্মকর্ম করতে থাকে সেটা চোখে লাগে। জি স্যার। মানে কারণ 2 দিন আগেই সে হয়তো অন্যরকম ছিল, 2 দিন পরে সে এখন সেই ধর্মকর্ম করে, মানে সবসময় নামাজ পড়ে সবসময়। স্টিফেনও সেই রকম, মানে কিছুদিন আগেও ও কিন্তু অলমোস্ট রিলিজিয়াসলি হিপোক্রিট ছিল, কিন্তু এখন সে ফ্যানাটিক, মানে প্রায় মানে অবসেসড উইথ রিলিজিয়ান। মানে সে এতটাই ভয় পেয়েছে নরকের বর্ণনা শুনে, ফ্যানাটিক্যালি রিলিজিয়াস। এখন যেটা ঝোঁকের বসে আসে সেটা আবার হঠাৎ করে চলেও যায়। আফটার এ টাইম, একটা সময় যাওয়ার পর, দিস ফিলিং পাসেস, একটা সময় এই ফিলিংসটা চলে গেল। মানে যেরকম জোরের সাথে স্টিফেন ধর্মকর্ম করা শুরু করলো, সেই বেগটা, সেই এনথুজিয়াজম সে কিন্তু কন্টিনিউ করতে ব্যর্থ হলো। হি বিকামস ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড বাই ক্যাথলিক ডক্ট্রিন। একটা সময় সে বিরক্ত হয়ে গেল যে ক্যাথলিসিজম কেন এত স্ট্রিক্ট, মানে মানুষের যে সাধারণ স্বাভাবিক জীবনযাপন সেটা করা অসম্ভব ছিল যদি কেউ একদম পয়েন্ট টু পয়েন্ট, ওয়ার্ড টু ওয়ার্ড ক্যাথলিক ডক্ট্রিন গুলো মেনে চলত। মানে একটা সময় স্টিফেনের কাছে মনে হলো যে এই ক্যাথলিক নিয়ম কানুন এক্সেসিভ, এতটা কঠিন, কঠোর জীবন যাপন করার কোনো মানে হয় না। আমরা মানুষরা যদি আমাদের লাইফটাকে এনজয় না করতে পারি, if we can if we cannot enjoy, if we are not allowed to enjoy our life, আমরা যদি এই জীবনটাকে এনজয় না করতে পারি তাহলে বেঁচে থাকার মানে কি? what is the meaning of being alive? একটা সময় সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে ক্যাথলিক নিয়ম কানুন তার কাছে খুবই বিরক্তিকর মনে হতে থাকে। মানে সে যখনই রিলিজিয়ান, ক্যাথলিক রিলিজিয়নের সাথে অনেক বেশি ইনভলভ হয়ে গেল, যখনই সে ফ্যানাটিক্যালি রিলিজিয়ন প্র্যাকটিস করা শুরু করলো, তখন সে দেখলো যে ক্যাথলিক ডক্ট্রিন গুলো অনেক বেশি এক্সেসিভ। মানে একটা নর্মাল লাইফ লিড করার জন্য এটা খুবই মানে এক্সেসিভ। স্বাভাবিক জীবন যাপন করা এই ক্যাথলিক ডক্ট্রিনের মধ্যে সম্ভব না। যখন সে অনেক বেশি ফ্যানাটিক্যালি রিলিজিয়ন প্র্যাকটিস করা শুরু করলো, তখন কিন্তু তার এই ক্যাথলিক রিলিজনের দুর্বলতাগুলো চোখে পড়লো। দেখবেন আমাদের ধর্মেও দেখবেন অনেকেই আছে যারা অনেকদিন ধর্মকর্ম পালন করার পর হঠাৎ করে বিদ্রোহ ঘোষণা করে। তাদের কথা হচ্ছে আমিও ছিলাম, আমিও ধার্মিক ছিলাম, কিন্তু একটা সময় চোখ খুলে গেল। আচ্ছা না, এরকম অনেকেই দেখবেন আছে এরকম, যদিও সংখ্যায় কম। তারা হচ্ছে অনেক ধর্মকর্ম করে, একটা সময় তারা ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আছে কিনা বলেন আপনাদের পরিচিতদের মধ্যে? জি স্যার। সবসময় মানে আপনার নিজের লাইফের সাথে তুলনা করবেন, তাহলে দেখবেন বুঝতে সুবিধা হবে। স্টিফেন তো এখন সেই রকম রিলিজিয়াস, এবং সেই রকম রিলিজিয়ন পালন করতে গিয়ে সে দেখলো হোয়াট আর দ্য রেস্ট্রিকশন ইন ক্যাথলিক রিলিজিয়ন। কেউ যদি ক্যাথলিক নিয়ম কানুন একদম অক্ষরে অক্ষরে পালন করে তাহলে তার জীবনটা দুর্বিষহ অলমোস্ট। When when a rector suggests that he considers becoming a priest, এদের মধ্যে বেলভেডিয়ার কলেজের একজন টিচার হঠাৎ করে একদিন স্টিফেনকে বলছে যে ইউ আর সো গুড, ইউ আর সো এক্সপার্ট ইন রিলিজিয়ন, সো ইউ শুড কনসিডার বিকামিং এ প্রিস্ট। স্টিফেনকে বলছে, স্টিফেন তুমি তো সেই রকম ধর্মকর্ম করছো, তাহলে তুমি নিজেই একজন ফাদার হয়ে যাও, প্রিস্ট হয়ে যাও। মানে চিন্তা করেন স্টিফেন কি পরিমাণে অবসেসড ছিল রিলিজিয়নের প্রতি। এখন এই জায়গায় এসে আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি তো, স্টিফেন যখন যা কিছু ধরে সে কিন্তু অবসেসড হয়ে যায়, সে কিন্তু কোনো কিছু নর্মালি বিয়ার করতে পারে না। একদম তার লাইফের শুরু থেকে চিন্তা করেন, whatever he grabbed obsessively। মানে ওর লাইফে যখনই কোনো কিছু করেছে সেটা একটা অবসেশনের পর্যায়ে চলে গেছে। আমরা হচ্ছে এমার সাথে ওর রিলেশনটা নিয়ে চিন্তা করি। এমার প্রতি সে এতটাই অবসেসড ছিল যে এমার সাথে ও কথাই বলে নাই কখনো। মানে সে এমার প্রতি এতটাই অবসেসড যে he couldn't even talk to Emma।
এরপর সে যখন মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হলো, লিডারশিপের সাথে যুক্ত হলো, তখন সে এটা খুব সিরিয়াসলি নিল। এমন সিরিয়াসলি নিল যে একটা সময় সে রিয়েলাইজ করলো অ্যাজ এ লিডার হি ইজ লোনলি। তারপর সে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর প্রতি অ্যাট্রাক্টেড হলো, তখন কিন্তু আবার সে অবসেসড হয়ে যাচ্ছে। প্রস্টিটিউটদের সাথে সে যখন ফিজিক্যালি ইনভলভ হচ্ছে, সে কিন্তু আবার অবসেসড হয়ে যাচ্ছে। সেখান থেকে সে যখন রিলিজিয়নে আসছে ফেরত, তখন কিন্তু আবার সে অবসেসড হয়ে যাচ্ছে। মানে ওর মধ্যে অবসেশন কাজ করছে প্রতিটা স্টেপে, প্রতিটা স্টেজে। স্টিফেন ডেডালাস ইজ অবসেসড, মানে সবকিছু সে এমন ভাবে ধরছে, মানে অবসেসড। সে কতখানি অবসেসড তার একটা প্রমাণ আমরা পাচ্ছি যে সে এতটাই ফ্যানেটিক্যালি রিলিজিয়াস, এই যেখানে লেখা আছে হি বিকেম ফ্যানেটিক্যালি রিলিজিয়াস, শুধু ধার্মিক না, মানে অলমোস্ট ধর্মান্ধ হয়ে যায়। এতটাই ফ্যানেটিক্যালি রিলিজিয়াস হয়ে যায়, একটা সময় ওর টিচাররা ওকে বলে কনসিডার বিকামিং এ প্রিস্ট, তুমি ফাদার হয়ে যাও, পাদ্রী হয়ে যাও। ঠিক তখন স্টিফেনের মাথায় এই বিষয়টা কাজ করে। স্টিফেন রিয়েলাইজেস, এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, কাগজ কলম থাকলে মার্ক করে রাখেন। Stephen realizes that it is not the life for him. একটা সময় সে এটা ফিল করে, ওর মধ্যে একটা এপিফেনিয়া কাজ করে, একটা বোধ কাজ করে, একটা রিয়েলাইজেশন আছে যে রিলিজিয়ন, ক্যাথলিক রিলিজিয়ন, ইট ইজ নট দ্য লাইফ ফর হিম। সে আসলে এইভাবে বেঁচে থাকতে চায় না। One day, while walking on the beach, he sees a beautiful girl. একদিন সে সমুদ্র সৈকতে হাঁটছে, he sees a beautiful girl. হঠাৎ করে সে দেখলো বেশ সুন্দরী একটা মেয়ে। Her beauty hits him with the force of spiritual revelation. সে এতটাই মুগ্ধ হয়ে যায়, ওই মেয়েটার সৌন্দর্য ওর কাছে একদম মানুষের মনের মধ্যে রিলিজিয়ন যেমন প্রভাব বিস্তার করে, ওই মেয়েটার যে সৌন্দর্য সেটা ওর মধ্যে সেরকম স্পিরিচুয়াল একটা রেভেলেশন নিয়ে আসে। ওর মধ্যে একটা রিয়েলাইজেশন কাজ করছে কি, and he no longer feels ashamed of admiring the body. মানে সে বলছে admiring the body, admiring beauty, it is a natural part of life. সুন্দর জিনিসকে তো আমরা অ্যাপ্রিশিয়েট করব, অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে হবে। সৌন্দর্যের পূজারী হওয়া, সৌন্দর্য পিপাসু হওয়া, এটা তো কোনো পাপ না। That girl's beauty brought into him spiritual revelation. ওর মধ্যে একটা spiritual realization নিয়ে আসলো। What is that spiritual realization? He no longer feels ashamed of admiring the beauty. সৌন্দর্য এমন যে তাকে সবসময় অ্যাপ্রিশিয়েট করা উচিত। He will live life to the fullest. এবং সে ডিসিশন নিল যে এখন থেকে আর কোনো প্রতিবন্ধকতা না, he will live life to the fullest. সে এখন থেকে একদম জীবনটাকে পুরোপুরি এনজয় করবে। এই হচ্ছে ওর একটা ডিসিশন। স্টিফেন ডেডালাস সে ডিসিশন নিল এখন থেকে আর নিজেকে বঞ্চিত করা চলবে না, he will enjoy life to the fullest. এখন আপনারা বলেন, আপনারা এই ডিসিশনটা মাসে কয়বার নেন? আপনারা কি এই ডিসিশন নেন না যে এখন থেকে আমি আমার লাইফটা পুরোপুরি এনজয় করব? স্যার প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় আমরা ডিসিশন নেই যে আজকে থেকে আমরা লাইফটা পুরোপুরি এনজয় করব। তাহলে দেখেন স্টিফেন এই স্টেপ পর্যন্ত, স্টিফেন মানে পুরোপুরি আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। আমরাও কিন্তু আমাদের লাইফে কেন সাফার করি? কারণ আমরা অবসেসড হয়ে যাই। আমরা যখনই কারোর সাথে বন্ধুত্ব করি, ফ্রেন্ডশিপ করি, আমরা অবসেসড হয়ে যাই। যখনই আমাদের এক বন্ধু আরেকজনের সাথে কথা বলে তখন আমাদের জেলাস ফিল হয়, ঠিক আছে? আমরা যখন পরীক্ষায় ভালো করতে চাই আমরা অবসেসড হয়ে যাই। যখন আমাদের পরীক্ষা মন মতো হয় না তখন মনে হয় আজকেই সুইসাইড করি, এই জীবনের কোনো মানে নেই।
যখন আমরা কোনো কিছু চাই, কোনো কিছু নিতে চাই, পেতে চাই, তখন আমরা অবসেসড হয়ে যাই। যেমন হয়তো আপনি ফোন কিনবেন, অথবা আপনি কোনো একটা জামা কিনবেন, অথবা আপনি কোথাও যাবেন, বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন। আমরা একসময় অবসেসড হয়ে যাই, আমরা সবকিছু অতিরিক্ত করি, বেশি বেশি করি। যখনই আপনি কোনো কিছু এক্সেসিভ করবেন, তখন কিন্তু সেটার যে ন্যাচারাল বিউটি, ন্যাচারাল স্টেট, সেটা কিন্তু আর অবশিষ্ট থাকবে না। কেন আমাদের স্টিফেন ডেডালাস বারবার সাফার করছে? কারণ সে সবকিছুতে অবসেস, সে সবকিছু এক্সেস করছে, এই জন্য সে কিন্তু সব জায়গায় সাফার করছে। যখনই আপনি অবসেসড হয়ে যাবেন, যখনই আপনার অবসেশন চলে আসবে আপনার মধ্যে, ইউ উইল সাফার। তখনই আমরা দেখা যাবে যে আমরা সারেন্ডার করি, একটা সময় আমরা বলি যে না, এখন থেকে আমি আমার লাইফটাকে পুরোপুরি এনজয় করার চেষ্টা করব। এই ডিসিশনটা স্টিফেন নিচ্ছে। স্টিফেন আর কেউ না, স্টিফেন ইজ ওয়ান অফ আস, এভরিওয়ান। আপনি, আমি, আমরা সবাই স্টিফেন ডেডালাস। স্টিফেন ডেডালাস যে ভুলগুলো করছে, ওই ভুলগুলো আমরাও করি। স্টিফেন ডেডালাস যে ডিসিশন গুলো নিচ্ছে, ওই ডিসিশন গুলো কিন্তু আমরাও নেই। যদিও আমরা আমাদের ডিসিশনটা হয়তো বেশি দিন কন্টিনিউ থাকে না, আমরা হয়তো আমাদের ডিসিশনটা আমরা মেনটেন করতে পারি না, তারপরেও স্টিফেন ডেডালাস এর মধ্যে কিন্তু আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি। আমাদের এডি বোর্ডের এই ফার্স্ট ইন্ট্রোডাকশনের যে লাস্ট প্যারাগ্রাফটা, দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টারের সামারি আমরা এখানে পাচ্ছি। দ্য নেক্সট টাইম উই সি স্টিফেন, এরপরে আমরা জাম্প করছি, আমরা চ্যাপ্টার 5 এ চলে যাচ্ছি। দ্য নেক্সট টাইম উই সি স্টিফেন, হি ইজ আ স্টুডেন্ট অ্যাট ইউনিভার্সিটি। আমরা যখন চ্যাপ্টার 5 এ যাব, তখন স্টিফেন ইজ স্টাডিং ইন আ ইউনিভার্সিটি। University has provided valuable structure and new ideas to Stephen. ইউনিভার্সিটি ওকে বেশ কিছু মানে ভালো আইডিয়া ওকে দিয়েছে, নতুন চিন্তাধারা। এর আগ পর্যন্ত ক্লঙ্গোজউড কলেজ বলেন বা বেলভেডিয়ার কলেজ বলেন, এগুলো কিন্তু রিলিজিয়াস ইনস্টিটিউশন ছিল। এখান থেকে সে কিন্তু মানে নিউ আইডিয়াস সে কিন্তু পায়নি। ইউনিভার্সিটি gave him some new ideas. স্কুল কলেজ এগুলোকে আমরা যতই বলি হচ্ছে মানে আমাদের, এটা তো অবশ্যই নিঃসন্দেহে আমাদের জীবনে বড় হওয়ার পথে অনেক গুরুত্বপূর্ণ দুইটা পর্যায়, স্কুল এবং কলেজ। কিন্তু আমরা কিন্তু স্কুল কলেজে নামেই ক্রিয়েটিভ, আমরা কিন্তু সত্যি সত্যি ক্রিয়েটিভ প্র্যাকটিস করি না। আমরা সেই গতানুগতিক, যা পুরাতন তাই কিছু প্র্যাকটিস করতে থাকি। আমরা ইউনিভার্সিটিতে এসে আমাদের কিন্তু প্রকৃত অর্থে ক্রিয়েটিভ হওয়ার সুযোগ তৈরি হয়। স্টিফেনও দেখাচ্ছে যে ইউনিভার্সিটিতে এসে স্টিফেন ইজ ফ্রি এনাফ, ইন্ডিপেন্ডেন্ট এনাফ টু allow his creativity run naturally. ইউনিভার্সিটি কিন্তু আমাদেরকে সেই স্বাধীনতাটা দেয়, মানে আমরা ফ্রিলি চিন্তা করার যে স্বাধীনতা, মুক্তভাবে চিন্তা করার স্বাধীনতা, ক্রিয়েটিভলি কাজ করার স্বাধীনতা কিন্তু আমরা ইউনিভার্সিটিতে এসে পাই। স্টিফেনও সেই স্বাধীনতাটা পাচ্ছে। In particular, he has had time to think about the works of Aquinas and Aristotle on the subject of beauty. এখান থেকে আপনাদের মধ্যে কেউ একজন পড়েন তো, লিয়ান পড়েন তো, নুসরাত জাহান লিয়ান। স্যার কোন জায়গা থেকে? এই যে হাইলাইট করা আছে, এখান থেকে পড়েন। He has had time to think about the works of Aquinas and Aristotle on the subject of beauty. Stephen has developed his own theory of aesthetics. He is increasingly preoccupied with beauty and art. Although he has no shortage of friends, he feels isolated. He has come to regard Ireland as a trap, and he realizes that he must escape the
constraints of nation, family, and religion. He can only do that abroad. Stephen imagines his escape as something parallel to the flight of Daedalus. He escaped from his prison with wings crafted by his own genius. The book ends with Stephen leaving Ireland to pursue the life of a writer. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু আগে বললাম যে স্টিফেন যাই কিছু চিন্তা করে সে সেটার প্রতি অবসেসড হয়ে যায়। স্টিফেন লাস্ট বুকে যখন সে দেখলো গার্ল উইথ বিউটি, তখন সে বিউটি কনসেপ্টের প্রতি অবসেসড হয়ে যায়, এটা নিয়ে পড়াশোনা শুরু করে। হি টুক স্টাডিজ ফ্রম অ্যাকুইনাস এন্ড অ্যারিস্টটল। অ্যারিস্টটল, অ্যাকুইনাস এদের এই বিউটির উপরে অনেক লেখালেখি আছে, এগুলা নিয়ে সে স্টাডি করা শুরু করে। মানে অ্যারিস্টটল, স্পেশালি অ্যারিস্টটলের সাবজেক্ট অফ বিউটি, এগুলো নিয়ে সে স্টাডি করা শুরু করে এবং সে একই সাথে অন্যদের থিওরির সাথে নিজেরও কিছু থিওরি সে ডেভেলপ করে। স্টিফেন ডেভেলপড হিজ ওন থিওরি অফ অ্যাস্থেটিক্স, মানে সৌন্দর্য কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত, এটা নিয়ে সে কিন্তু তারা কিছু থিওরি দেয়। এখন এই জায়গায় আমাদের সাথে স্টিফেনকে আমরা তুলনা করি। বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড চলে, হ্যাঁ, আমরা সেটাকে সুন্দর বলি, ওইটাকে আমরা ফলো করার চেষ্টা করি। আবার একটা সময় নিজেরাও আমাদের কিছু মানে কমেন্ট থাকে যেটা কি আসলেই সুন্দর। আমরাও কিন্তু আমাদের নিজস্ব চিন্তা ভাবনা অনুযায়ী সুন্দর কি, সুন্দর কেমন হওয়া উচিত, সেরকম কিন্তু আমরা বিভিন্ন মতবাদ দেওয়া শুরু করি। স্টিফেন যেরকম, স্টিফেন ইজ ট্রাইং টু ডেভেলপ হিজ ওন থিওরি অফ অ্যাস্থেটিক্স, ওন থিওরি অফ বিউটি। আমরাও কিন্তু চেষ্টা করি কি না, আমরাও কিন্তু চেষ্টা করি যে আসলে আমার দৃষ্টিতে, আমার মতে সুন্দর কেমন হওয়া উচিত। হি ইজ ইনক্রিজিংলি প্রিঅকুপাইড উইথ বিউটি অ্যান্ড আর্ট। ইনক্রিজিংলি প্রিঅকুপাইড মানে একটা সময় স্টিফেন অবসেসড হয়ে যায়, সে বিউটি, আর্ট এগুলো নিয়ে যখন চিন্তা করা শুরু করলো সে অবসেসড হয়ে গেল। অলদো হি হ্যাজ নো শর্টেজ অফ ফ্রেন্ডস, ওর বন্ধুর অভাব নাই, ইউনিভার্সিটিতে প্রচুর বন্ধু, এত বন্ধুর মধ্যেও সে একা। এই এই ফিলিংসটা কি স্টিফেনের একা নাকি আমাদের সবার, বলেন? জি স্যার, আমাদের হয়। বন্ধুর অভাব নাই, কিন্তু সত্যিকারের বন্ধু একজনও নাই। সব বন্ধুর ভিড়ে আমরা একা। স্টিফেন ডেডালাস এই জায়গায় নো শর্টেজ অফ ফ্রেন্ডস, বন্ধুর অভাব নাই, বাট স্টিল হি ফিলস আইসোলেটেড, যেটা আমরা ফিল করি। তাহলে দেখেন এখানে স্টিফেন ডেডালাসের গল্প শুধুমাত্র স্টিফেনের গল্প না, এটা আপনার আমাদের সবার গল্প। He has come to regard Ireland as a trap. He realizes that he must escape the constraint of nation, family, and religion. He can only do that abroad. এই জায়গাটা এখন আমাদের জীবনের সাথে কম্পেয়ার করেন। ভার্সিটিতে মোটামুটি আমাদের যখন পড়াশোনা শেষ তখন আমরা বলি এই দেশে কোনো ভবিষ্যৎ নাই, এই দেশে থেকে কিছু হবে না, বাইরে যাইতে হবে, আমেরিকা যাইতে হবে, ইউরোপ যাইতে হবে। ঠিক সেম ফিলিংসটা দেখেন আমরা স্টিফেনের মধ্যে পাই। হি হ্যাজ কাম টু রিগার্ড দ্যাট আয়ারল্যান্ড অ্যাজ আ ট্র্যাপ। আমরা যেমন বাংলাদেশের বেলায় এটা মনে করি যে বাংলাদেশ ইজ আ ট্র্যাপ, and he realizes that he must escape the constraint of nation, family and religion. এই যে ধর্ম, আমরা এটা আমাদের থেকে ভালো আর কয়জন বুঝবে বলেন? আমরা যারা মোটামুটি ইসলাম ধর্ম সম্পর্কে বুঝি, যারা একটু বেশি বুঝি, তারা কি বলি যে এই ধর্ম আমাদেরকে স্বাধীনতা দেয় না, এই দেশে থেকে উন্নতি সম্ভব না, আমরা ফ্যামিলির মধ্যে যদি আবদ্ধ থাকি উন্নতি করা সম্ভব না। এই জন্য দেখা যায় যে ইউনিভার্সিটিতে লাস্ট সেমিস্টারে এসে মোটামুটি 99% স্টুডেন্টের মাথায় একটা আইডিয়া আসে যে যে কোনো ভাবে হোক এই দেশ ছাড়তে হবে। He can only do that abroad. He can only do that abroad. এখন বলেন এটা শুধু কি স্টিফেন ডেডালাসের কথা নাকি আমাদেরও কথা? স্যার আমাদেরও কথা, আমাদের ম্যাক্সিমাম যারা তাদের সবার কথা যে এই দেশে থেকে কিচ্ছু হবে না, আমরা যদি এরকম দেশ দেশ করি
আমরা যদি ধর্ম ধর্ম করি, আমরা যদি এই ফ্যামিলিতে আবদ্ধ থাকি, তাহলে আমাদের জীবনে কোনো উন্নতি আসবে না। উই ক্যান অনলি শাইন ইন অ্যাব্রড। আমরা শুধুমাত্র বিদেশে গিয়েই সাকসেসফুল হতে পারি। এখানে স্টিফেনের যে রিয়েলাইজেশন, এটা শুধুমাত্র স্টিফেনের রিয়েলাইজেশন না, এটা আমাদের রিয়েলাইজেশন। স্টিফেন imagines his escape as something parallel to the flight of Daedalus. এটা আপনাদের ডেডালাসের যে ডেডালাস, স্টিফেন ডেডালাস নিয়ে একটা আছে, একটা ইউটিউবে একটা সুন্দর ভিডিও আছে, এটা দেখবেন, এটা আমি লিংক দিয়ে দিব। He escaped from his prison with wings crafted by own genius. এটা আপনারা পরে আমরা আলোচনা করব। আমরা লাস্ট লাইনে আসি। The book ends with Stephen leaving Ireland to pursue the life of a writer. স্টিফেনের কথা হচ্ছে সে বড় লেখক হতে চায়, কিন্তু আয়ারল্যান্ড দেশে থেকে সে কখনোই বড় লেখক হতে পারবে না। একজন বড় মাপের লেখক হতে চাইলে তাকে এই দেশ ত্যাগ করতে হবে। শুধু দেশ না, তার পরিবার, তার ধর্ম ত্যাগ করতে হবে। এখন এই জায়গায় শুধু আমরা বিদ্যাসাগরের মতো এই জায়গায় শুধু আমরা ওই রাইটারটাকে ত্যাগ ছেড়ে আমরা আমাদের লাইফের অন্য কোনো আমাদের যে বিভিন্ন অ্যাম্বিশন সেগুলো যদি অ্যাড করি, আমাদেরও কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা ভর করে যে আমি বড় হতে চাই, আমি যদি সত্যি সত্যি এস্টাবলিশ হতে চাই, তাহলে আমাকে এই জিনিসগুলো ছাড়তে হবে। আমাদের দেশ ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, ধর্ম ছাড়তে হবে। এটা আমাদের মাথায় জীবনে, আমাদের মাথায় একটা না একটা সময় কিন্তু এই আইডিয়াটা ভর করে। হয়তো সেই দেশ ছাড়ার ডিসিশনটা সবাই নেয় না, কেউ কেউ এটা রিয়েলাইজ করে না ফ্যামিলিকে ছাড়া যাবে না বা দেশকে ছেড়েছে যাবে। দেশের কথা মানুষ ওইভাবে তো চিন্তা করে না, তারা ম্যাক্সিমাম টাইম ভাবে হচ্ছে ফ্যামিলি ছাড়া থাকা সম্ভব না। তবে হ্যাঁ, সবাই যে একমত তা না। স্টিফেন ডেডালাসের মতো এরকম অনেকেই আছে যাদের কাছে জীবনে এস্টাবলিশ হওয়াটা সবচেয়ে বড়। তখন তারা কি করে? তখন তাদের কাছে ফ্যামিলি, ধর্ম, দেশ বড় কথা না, তাদের কাছে এস্টাবলিশ হওয়াটাই বড় কথা, এবং তারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। স্যার, আপনিও কেমন ভেবেছিলেন? একটা সময় ভেবেছিলাম, পরে এখন সেটা ব্যাকগ্রাউন্ডে আছে, দেখা যাক কি হয়। ওকে স্যার। এখন আমরা এই যে আজকে যে পার্টটা পড়লাম, এখানে আমরা কি বোঝার চেষ্টা করছি? এখানে আমরা বোঝার চেষ্টা করছি এই যে আ পোর্ট্রেট নভেলে আমাদের স্টিফেন ডেডালাস ক্যারেক্টারটা কেমন, এবং কিভাবে স্টিফেন ডেডালাস ইজ ওয়ান অফ আস। স্টিফেন ডেডালাস আমাদেরই মতো একজন, তার প্রতিটা স্টেজে সে ভুলগুলো করছে, যে ডিসিশন গুলো সে নিচ্ছে, এতে প্রমাণ হয় যে স্টিফেন ডেডালাস ইজ ওয়ান অফ আস, an ideal example of ordinary person. স্টিফেনকে আমরা বলছি প্রোটাগনিস্ট, কিন্তু স্টিফেন কিন্তু হিরো না। স্টিফেন ইজ নট এ হিরো, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। স্টিফেন ইজ নট এ হিরো, কেন, কিভাবে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে শুধু আমরা আমাদের হচ্ছে ফোকাস এটা, আমরা এডি বোরে দেখেন, এখান থেকে যখনই আপনার ইনফরমেশন নেবেন তখন কার রেফারেন্স দিবেন? এডি বোরে। এডি বোরে খুব চমৎকার ভাবে এই নভেলটার বিভিন্ন চ্যাপ্টার গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। ফার্স্ট প্যারাগ্রাফটা এটা হচ্ছে চ্যাপ্টার 1, তারপর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 হচ্ছে শেষ দুইটা, আর লাস্টটা হচ্ছে চ্যাপ্টার 5। এই প্রতিটা চ্যাপ্টারের খুব চমৎকার সিনাপসিস এখানে আছে, এখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমাদের অ্যান্সার গুলো লিখতে পারি। এখন আপনাদের যদি কোয়েশ্চেন আসে, কাগজ কলম থাকলে লিখে নিতে পারেন। এস্টাবলিশ স্টিফেন ডেডালাস অ্যাজ ওয়ান অফ আস। আমরা যদি স্টিফেন ডেডালাসকে বলতে চাই স্টিফেন ডেডালাস আমাদেরই একজন, Stephen Dedalus represents us. Stephen Dedalus represents modern man.
অথবা স্টিফেন ডেডালাস ইজ এ কমন ম্যান, হি রিপ্রেজেন্টস কমন ম্যান। এটা হচ্ছে আমাদের একটা ব্রড কোয়েশ্চেন। তাহলে আমাদের অ্যান্সার কি হতে পারে? আমাদের মোটামুটি অর্ধেকের একটু কম আমরা এখানে পাবো। এই যে এডি বোরের আর্টিকেল এখানে পাবো। এখানে স্টিফেন ডেডালাস কেমন মানুষ তার একটা আইডিয়া আমরা এখানে পাচ্ছি। এখন যদি আমরা স্টিফেন ডেডালাসের সাথে আমাদের, বিশেষ করে আপনার, আমাদের সবার কানেকশনটা করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারি স্টিফেন ডেডালাস ইজ ওয়ান অফ আস, স্টিফেন ডেডালাস ইজ আ কমন ম্যান। যদিও স্টিফেন ডেডালাসকে আলাদা অন্যরকম মানুষ মনে হয়, বাট স্টিফেন ডেডালাস রিপ্রেজেন্টস আস। স্টিফেন ডেডালাসের গল্প মানে আমাদের গল্প। এরপর এই যে এখানে তো অর্ধেক পাবেন, বাকি অর্ধেক আমরা পাবো হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারের যে অ্যানালিসিস সেখান থেকে। এই অ্যানালিসিস অফ চ্যাপ্টার 1 এটা আমরা কিছু পড়েছি, বাকিটা আপনারা পড়ে নেবেন। চ্যাপ্টার 2 তে যখন যাবেন, চ্যাপ্টার 2 তে এখানে সামারিটা আছে। সামারি পড়ার পর অ্যানালিসিস অফ চ্যাপ্টার 2 আমি আপনাদেরকে সেন্টেন্স গুলো দেখিয়ে দিচ্ছি যেখানে জরুরি ইনফরমেশন গুলো আছে। অ্যানালিসিস অফ চ্যাপ্টার 2 তে আসেন। Chapter 2 contains the transition from Stephen's late childhood to teenage years. Chapter 2 তে আমরা দেখছি স্টিফেন শৈশব থেকে কৈশোরে পদার্পণ করছে। এখন our Stephen is a teenager. We begin in the world that Stephen will later be unable to remember clearly his Uncle Charles' adventures with boys in the neighborhood. Stephen will later be unable to remember clearly his Uncle Charles' adventure with boys in the neighborhood. মানে একটা সময় এইখানে কিছু কিছু ঘটনা আছে যেটা স্টিফেন তার জীবনের পরবর্তী পর্যায়ে ওইভাবে পরিষ্কারভাবে তার মনে থাকবে না। যেমন এই যে অ্যাডভেঞ্চার উইথ দ্য বয়েজ ইন দ্য নেইবারহুড, যে আমরা একটাকে বললাম না যে সে কল্পনা করত বিভিন্ন, হি লিভড আ লাইফ অফ মেড অফ অ্যাডভেঞ্চার ইন দ্য নেইবারহুড। আমাদের জীবনেও আমরা কিন্তু ছোটবেলায় আমাদের যে খেলার সাথী ছিল তাদের সাথে কিন্তু আমরা বানিয়ে বানিয়ে বিভিন্ন ঘটনায়, হয়তো সত্যিকারের ঘটনা না, আমরা নিজেরা বানাতাম, বানিয়ে উই লিভড আ মেড অফ অ্যাডভেঞ্চারাস লাইফ। ছোটবেলায় আমরা বিভিন্ন খেলা মনে মনে কল্পনা করতাম, যেটা একটু আগে বললাম যে হয়তো বাড়ির সামনে ছোট একটা পুকুর, সেটাকে আমরা কল্পনা করতাম বিশাল এক সাগর। অন্য এলাকা আমরা কল্পনা করতাম অন্য দেশ, অপরিচিত মানুষ আমরা কল্পনা করতাম মনস্টার্স। এরকম আমরা ছোটবেলায় আমরা কল্পনা করে করে অনেক অ্যাডভেঞ্চার টেল উই মেড আপ। পরবর্তীতে আমরা কিন্তু এটা ভুলে যাই। যখন আমাদের সামনে অন্যরা যখন এরকম একটা মানে বানানো মেড আপ অ্যাডভেঞ্চার নিয়ে তারা যখন খেলা করে, তখন আমরা কিন্তু কিছুটা মনে পড়ে, উই রিমেম্বার আওয়ার চাইল্ডহুড ডেজ। এরকম অ্যানালিসিস গুলো আপনারা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। There is also a strong contrast between Stephen's fantasies about romance at the beginning of the chapter, his encounter with prostitute at the chapter's end. চ্যাপ্টারের শুরুতে ওর যে রোমান্স সম্পর্কে একটা ইনোসেন্ট ধারণা ছিল, সেটার সাথে কন্ট্রাস্ট হচ্ছে যখন he encounters with the prostitute at the chapter's end. মানে রোমান্স সম্পর্কে স্টিফেন ডেডালাসের যে ইনোসেন্ট একটা ধারণা শুরুতে থাকে, সেটারই সম্পূর্ণ উল্টা একটা ধারণা, একটা পারভার্টেড সেন্স অফ রোমান্স আমরা পাই at the end of the chapter when he goes to the prostitutes. We move from vague ideas of romance influenced by the Count of Monte Cristo to a much more visceral and sexual experience. মানে একটা সময় the romance আইডিয়াটা কেমন ডিস্টর্টেড হয়ে যায়, মানে বয়সের কারণে দেখা যায় যে অনেকেই হয়তো ভুল পথে পা বাড়ায়। অনেকেই দেখবেন আপনাদের পরিচিতদের মধ্যে
they হয়তো somehow they got rejected by their first love অথবা they are failed in the first love, এর পরবর্তীতে ওদের মনে একটা বিতৃষ্ণার জন্ম হয়, একটা বিদ্বেষের জন্ম হয়, from an innocent point of view to a perverted distorted point of view. এখানে স্টিফেন was a frustrated lover. স্টিফেনের সাথে এমা, হয়তো স্টিফেন নিজেও দায়ী, এমার সাথে ও তো এমার প্রতি সে এতটাই অবসেসড ছিল যে এমার সাথে ও ঠিকভাবে কথাই বলতে পারে নাই, পরিষ্কারভাবে যে এমাকে কোনো কিছু বলা, স্টিফেন ফেইলড অ্যাট দ্যাট। পরবর্তীতে হিজ involvement with the prostitute, that is the perverted version of his perception of romance. এরপর adolescence is a conflicted time for Stephen. এটা সবার জন্য, এটা স্টিফেনের জন্য না, এটা সবার জন্যই। মানে বয়ঃসন্ধিটা একটা খুবই ভয়ঙ্কর সময়, very sensitive, very vulnerable period, an extremely important one. We see him finding success as an actor, as an essayist. যেটা আমরা দেখি যে এই বয়ঃসন্ধির সময়ে আমাদের যে গুণগুলো, আমাদের যে ট্যালেন্ট, স্কিল, সেগুলো কিন্তু প্রকাশ পেতে থাকে। স্টিফেন ওর ট্যালেন্ট গুলো খুঁজে পায়, ট্যালেন্ট অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান এসেইস্ট, সে যে খুব ভালো অভিনয় করতে পারে, সে খুব ভালো লেখালেখি করতে পারে, সেই ট্যালেন্ট গুলো কিন্তু এই সময়ে আসে। আমাদের জীবনেও আমাদের ট্যালেন্ট গুলো কিন্তু এই যে বয়ঃসন্ধির সময়ে সবচেয়ে বেশি এক্সপ্রেস হয়। এটা যে কারো জীবনেই দেখবেন, কারো ট্যালেন্ট, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো অভিনয় করতে পারে, কেউ ভালো লেখালেখি করতে পারে, কেউ ভালো ছবি আঁকতে পারে। এই বয়ঃসন্ধির সময়টাতে এটা প্রকাশ হয় ভালো। somewhat popular among his peers, এই সময় সে তার যে ক্লাসমেটসদের কাছে সে বেশ জনপ্রিয় হয়ে ওঠে, ওর ট্যালেন্ট সবাই অ্যাপ্রিশিয়েট করতে থাকে, and the leader afraid of his own authority. এবং একটা সময় সে এতটাই জনপ্রিয় হয়ে যায় স্টিফেন ডেডালাস যে তার ক্লাসমেটরা ওকে সবকিছুতে লিডার হিসেবে ডাকতে শুরু করলো। একটা সময় সে রিয়েলাইজ করলো অ্যাজ এ লিডার হি ইজ অ্যালোন, সেটাই বলছে যে লিডার afraid of his own authority. But again and again the narrative emphasizes Stephen's isolation from others. কিন্তু স্টিফেন একা, সে যতই জনপ্রিয় হোক, সবাই যতই তাকে প্রেইজ করুক, একটা সময় গিয়ে স্টিফেন রিয়েলাইজ করে হি ইজ লোনলি, সে একা। এটারই ব্যাখ্যাগুলো পরবর্তীতে আছে। এরপর আমরা যখন চ্যাপ্টার 3-তে যাব, চ্যাপ্টার 3-তে কি পাচ্ছি? All of chapter 3 deals with the results of Stephen's first rebellion against Catholic values. আমরা বলেছি যে স্টিফেন, ওর কাছে মনে হচ্ছে যে ক্যাথলিক ভ্যালুস এগুলো হচ্ছে একটা মানুষকে মানসিকভাবে বন্দী করে রাখার একটা প্রক্রিয়া। স্টিফেন এই ক্যাথলিক ভ্যালুস, ক্যাথলিক রিলিজনের নিয়ম কানুনের বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করলো, মানে সে ডিনাই করা শুরু করলো যে ক্যাথলিক নিয়ম কানুন সে মানবে না। At first he enters a state of moral paralysis and confusion. এটা আমাদের বেলায় হয়, একটা সময় আমরা যখন বিদ্রোহ করি তখন আমরা বেশ কনফিউজড থাকি যে আমরা যেহেতু এই নিয়ম কানুন মানবো না, তাহলে আমরা নিয়ম কানুন কোনটা মানবো। Having broken one rule, he seems to lose the ability to maintain any kind of moral structure of self discipline. সে একবার প্রস্টিটিউটদের সাথে যাওয়া আসা শুরু করলো, সে কিন্তু নিজেকে আর সামলাতে পারছে না, সে বারবার যাচ্ছে, সে বারবার ইনভলভ হচ্ছে প্রস্টিটিউটদের সাথে। এটি পরে বলছে হি ইজ ইন্ডালজিং ইন প্লেজার্স অফ ফ্লেশ ফর দ্য ফার্স্ট টাইম, বাট হি সুন লার্ন দ্যাট টু অ্যাবান্ডন দ্য মোরাল অর্ডার ইন হুইচ ওয়ান ওয়াজ রেইজড ইজ নো ইজি থিং। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখেন, এই জিনিসটা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ। কি? To abandon the moral order in which one was raised. আপনি ছোটবেলা থেকে যে নীতি বাক্য, নৈতিকতা মেনে বড় হয়েছে, আপনি যদি হঠাৎ করে সেটা বাদ দিতে চান আপনি পারবেন না। স্টিফেনের বেলায় সেটা সত্যি,
To abandon the moral order in which one has raised is no easy thing. মানে এটাকে বলে যে এটা এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে প্রি ইনস্টলড, আপনি সেটা আনইনস্টল করতে পারবেন না। আমরা যারা ছোটবেলা থেকে ধর্মীয় পরিবেশে বড় হচ্ছি, সেই ধর্মীয় মনোভাব থেকে বিদ্রোহ করে বের হয়ে আসা এটা কিন্তু চারটিখানি কথা না, সোজা কথা না। পরবর্তীতে আমরা দেখতে পাই হি ইজ টেরিফাইড বাই ফাদার আর্নল্ড সারমন্স। সে যখন মানে ফাদার আর্নল্ড এসে ওকে ভয় দেখাচ্ছে যে নরক এত ভয়ঙ্কর, নরক এত ভয়ঙ্কর, তখন কিন্তু ওর মধ্যে আবার ধর্মীয় যে মানে সুপ্ত ধর্মীয় বিশ্বাস সেটা আবার কিন্তু জেগে উঠছে। তারপর সে আবার সিরিয়াসলি ধর্মকর্ম করা শুরু করলো। মানে ওর যে ফার্স্ট রিভল্ট, উই সি স্টিফেন্স ফার্স্ট রিভল্ট ওয়াজ ফেইলিয়ার। সে আর সে যখনই নরকের বর্ণনা শুনলো তখন সে আর নিজেকে সামলাতে পারছে না, সে আবার ধর্মকর্মে ফেরত আসছে। সে এমন ভয়ঙ্কর ভাবে, এমন তীব্র ভাবে ধর্মকর্মে ফেরত আসছে যে অলমোস্ট ফ্যানাটিক। আর তার টিচাররা ওকে বলছে তুমি বরং ফাদারই হয়ে যাও, চার্চের প্রিস্ট হয়ে যাও। এরপরে চ্যাপ্টার 4-এ এসে আপনারা দেখবেন almost as soon as Stephen begins his new regiment of spiritual self-discipline, যে অবসেসিভ ওয়েতে সে তার ধর্মীয় প্র্যাকটিস শুরু করলো, তারপর সে আবার একই সাথে বিদ্রোহ শুরু করলো। মানে সে যত কঠোরভাবে কঠিনভাবে ধর্ম পালন করার চেষ্টা করছে, ততই তার মন পালাচ্ছে। He returns feverishly to the church. মানে সে তার সর্বোচ্চ চেষ্টা করে ধর্মীয় সবকিছু রীতিনীতি পালন করতে, কিন্তু বারবার his sensitivity to sensation, interest in beauty, sensual world এগুলোকে বারবার ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসে। পরবর্তীতে ওর এক টিচার যখন ওকে বলে টু অ্যাবজর্ব দ্য লাইফ অফ এ প্রিস্ট, স্টিফেনের ধর্মকর্মে মন দেখে খুশি হয়ে তার এক টিচার বললো তুমি বরং ফাদারই হয়ে যাও। তখন ওর মাথায় কাজ করলো যে আসলে সে অন্ধের মতো ধর্ম পালন করছে, বাট সত্যিকার অর্থে সে কর্ম পছন্দ করে না। His repulsion is grounded in the physical senses. স্পিরিচুয়াল দিক থেকে সে ওর মধ্যে যে অরিজিনাল ফিলস সেটা কিন্তু আসছে না, ও কিন্তু ফিজিক্যালি অবসেসড। এবং এই ক্যাথলিক ধর্ম অবলম্বন করে বড় হওয়া, বেড়ে ওঠা তার পক্ষে কিন্তু সম্ভব না। মানে ধর্মের প্রতি ওর ফাইনাল যে বিতৃষ্ণা, সর্বশেষ যে বিতৃষ্ণা এবং লাস্ট রিভল্ট, সেটা এখানে আমরা দেখতে পাই। সে একেবারে ধর্মকে ত্যাগ করে। এই যে he comes to look at the priest suggestion as a kind of trap. সে দেখতে পারলো যদি সে ফাদার হয়ে যায় তাহলে this is a trap, a way for the Jesuit to take Stephen from his own fate, make him serve their ends. Escape becomes a powerful motive towards the end of chapter. Joyce uses Daedalus, Stephen's mythical namesake, as a symbol for what Stephen was born to do. শেষে বলছে he must escape Ireland which constricts his freedom. সে বলছে স্বাধীন থাকতে হবে, স্বাধীনতা হরণ করে এমন কোনো কিছুই সে কখনো আর গ্রহণ করবে না। এরপর আমরা লাস্ট চ্যাপ্টারে যখন আসবো, লাস্ট চ্যাপ্টারে অ্যানালিসিসে আসি। The theme of entrapment and escape developed in his final chapter. শেষ চ্যাপ্টারে এসে সে যে তার দেশ, তার পরিবার, তার ধর্ম সবকিছু ছেড়ে সে ইউরোপে চলে যাচ্ছে in order to become a writer, এটা আরো প্রবল হচ্ছে। মানে ফ্যামিলির সাথে সে তার সম্পর্ক ছিন্ন করছে, তার দেশের সাথে সে তার সম্পর্ক ছিন্ন করছে, রিলিজিয়নের সাথে সে তার সম্পর্ক ছিন্ন করছে। সব ছেড়ে সে বিদেশে পাড়ি জমাচ্ছে। এখানে ডিটেইলস আছে, আপনারা পড়বেন।
লাস্টে আপনারা দেখেন escape as a theme is powerfully woven through the chapter. Escape as a theme is powerfully woven through the chapter. এই যে পালাচ্ছে, আমরা সবাই পালাতে চাই, আমাদের স্টিফেন সেও পালাতে চাচ্ছে। And the idea of escape is more often symbolized by flight. সে পালাচ্ছে, উড়ে পালিয়ে যাচ্ছে। On the library steps, Stephen watches dreamily as the birds fly above him. Stephen's name refers to the flight of Daedalus, and it is on the Daedalus that he calls when he leaves Ireland. He has become a self-assured and courageous young man, willing to even to risk hell for his conviction. মানে তার সে বলছে যে hell, he is willing even to risk hell. নরকের রিস্ক সে নিতে রাজি। He is willing to take the risk of hell, but still he is determined to leave his country, his religion. এই আর্টিকেল থেকে আপনারা এই দুটো ব্রড কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। কি কি ব্রড কোশ্চেন? স্টিফেন ডেডালাস as a common man, one of us, কিভাবে স্টিফেন ডেডালাস is one of us সেটা আপনারা এখানে পাবেন। আর একই সাথে the theme of escapism, এই যে escape as a theme, এটা আরেকটা আমাদের ব্রড কোশ্চেন নাম্বার 2, escape as a theme। তাহলে এখানে আমরা কি করছি, এডি বোরে রাইটার উনার আর্টিকেল আমরা স্টাডি করছি। এখান থেকে আমরা তাহলে এই দুটো ব্রড কোশ্চেনের অ্যান্সার পাবো। কি কি কোশ্চেন আবারও বলছি। কোশ্চেন নাম্বার 1, স্টিফেন ডেডালাস অ্যাজ আ কমন ম্যান, এটার আমরা অ্যান্সার কোথা থেকে পাবো বলেছি। তারপর এসকেপিজম ইন আ পোর্ট্রেট, এটাও আমরা কোথা থেকে পাবো, অ্যানালিসিস গুলো থেকে। এখন আপনারা এই আর্টিকেলটা স্টাডি করেন মন দিয়ে। আচ্ছা স্যার। এটা আপনাদের দেয়া আছে, এখান থেকে আমরা দুটো ব্রড কোশ্চেন পাবো। এই দুটো ব্রড হচ্ছে আমাদের সামনের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, দুটো মিলে 10 মার্কস অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। ভালো করে পড়েন মন দিয়ে। যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, দেখেন যদি কোনো প্রবলেম থাকে, কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। টেক কেয়ার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, নিডের রেজাল্ট দিবেন কবে? হ্যাঁ, আমাদের কাজ চলছে এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে ইনশাআল্লাহ। ওকে স্যার, আসসালামু হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম।